ওকে, আজকে 13ই আগস্ট পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 23। হ্যাঁ, তো আমরা অলরেডি হচ্ছে অনেকগুলো ল্যাব আমাদের ডান হয়ে গেছে। ল্যাব ছাড়াও আমাদের কিছু বাড়তি ক্লাস আছে, যে সমস্ত ক্লাসে হয়তো আমরা পরীক্ষা নিছি বা ওরিয়েন্টেশন ছিল বা ল্যাবের কাজ হয় নাই কিন্তু অন্য কিছু কাজ হয়েছে, এইভাবে আমাদের আরো কিছু কি ডে আমাদের চলে গেছে আর কি। দ্যাট মিনস ল্যাব 23 মিনস যে 23টা ক্লাস গেছে তা না, ক্লাস সংখ্যা আর একটু কিছুটা কি বেশি। তবে যে কটা ল্যাব হয়েছে এই কটা ল্যাবের মধ্যে আমরা এনাফ কাজ শিখছি। আমরা যাদের আপনাদের গ্যাপ আছে তারা চেষ্টা করুন গ্যাপগুলো ফিল আপ করার। আর যদি মনে করেন যে না, গ্যাপ ফিল আপ করার একদমই সম্ভব না, তাহলে অন্তত কোড লেখার মতো ক্যাপাসিটি নিয়ে আসেন, যেখানে ধরেন আপনি HTML কোড দেখলে HTML কোড লিখতে পারেন, CSS কোড দেখলে CSS কোড লিখতে পারেন, এরকম একটা ক্যাপাসিটি আপনারা নিয়ে আসেন। অটুকু এনাফ। হ্যাঁ, এরপরে কি করতে হবে সেটা আমরা আজকে থেকে বুঝবো। আর যদি একটু সময় পান তাহলে গ্যাপগুলো ফিল আপ করে ফেলবেন, সেটা হবে কি বেস্ট অপশন হবে আর কি। ঠিক আছে, এটা দেখেন আমরা হচ্ছে যে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম। হ্যাঁ, আমরা হচ্ছে যে HTML এর A to Z মোটামুটি সবই আমাদের শেখা শেষ। তেমন কিছু একটা আপনার গ্যাপ পাবেন না। বিশেষ করে রেগুলার বেসিসে যে সমস্ত HTML প্রয়োজন হয় এটা 100% আমাদের কভার হয়ে গেছে। এবং রেগুলার বেসিস যে সমস্ত CSS আমাদের দরকার হয় সেখানেও আমাদের বেশ ভালোভাবে অনেকটা আমাদেরকে কভার হয়ে গেছে। সেখানে ধরেন 80% আমাদের CSS কভার, এটা তো 80 থেকে 90% আমাদের কভার হয়ে গেছে, এরকম ধরতে পারেন আপনি। আমরা হচ্ছে যে টেবিল কিভাবে করতে হয় শিখছি, টেবিল দিয়ে টেবিল লেআউট কিভাবে করতে হয় আমরা জানছি, ফর্ম কিভাবে করতে হয় এটা আমরা জানছি, CSS এর A to Z আমরা জানছি। জানার পরে হচ্ছে যে আমরা টেমপ্লেট কিভাবে করতে হবে সেই বিষয়ে আমরা আসছি, বা লেআউট কিভাবে করতে হবে সেই বিষয়ে আমরা কি জানার চেষ্টা করছি। টেমপ্লেট বা লেআউট করার সময় দেখছিলাম কি লেআউটের আপনার হচ্ছে প্রসেসরটা কয়টা, চারটা প্রসেস আছে। লেআউট টেকনিক বা লেআউট প্রসেস হচ্ছে কি চারটা উপায়ে আমরা লেআউট তৈরি করতে পারি। কি কি ছিল? ফ্লট ছিল, ফ্ল্যাক্সবক্স ছিল, গ্রিড ছিল এবং রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক আছে একটা। হ্যাঁ, তো আমরা ফ্লটটা শিখছি, ফ্লট শিখে টেমপ্লেট করছি। এরপরে হচ্ছে আমরা কিছু সেস তারা কিছু কি কনসেপ্ট আমরা জানছি, যেমন কি গ্রেডিয়েন্ট, ইম্পর্টেন্ট, পজিশন, জেড ইন্ডেক্স, ট্রান্সফর্ম, অ্যানিমেশন, ট্রানজিশন, এগুলো আমরা জানছি। এরপর ফ্ল্যাক্সবক্স নিয়ে আমরা কি কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করছি। এরপরে আমরা ফ্ল্যাক্সবক্স দিয়ে একটা টেমপ্লেট করারও কি চেষ্টা করছিলাম। তবে এটা আমি কমপ্লিট করি নাই, আমি বলছিলাম যে আপনারা করেন। আপনারা কেউ কেউ কিছুটা করছেন কিন্তু কমপ্লিট আমার মনে হয় কেউ করেন নাই আর কি। তো টয়লেট হওয়ার কিছু দরকার নাই, আপনারা নিজেদের মতো করে এটা কমপ্লিট করেন, আমরা সামনের দিকে আগাবো। এরপরে আমরা হচ্ছে যে মিডিয়া কোয়েরি করছিলাম। মিডিয়া কোয়েরিটা করার উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা টেমপ্লেটকে ম্যানুয়ালি রেসপন্সিভ করতে পারে, অথবা বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড সিএসএস কি কোন মেকানিজমে ওদের রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা কি রেসপন্সিভ টেমপ্লেট করতে পারি, সেই মেকানিজমটা বোঝার জন্য, সেই কনসেপ্টটা বোঝার জন্য আমরা ইউজ করছিলাম হচ্ছে কি মিডিয়া কোয়েরি। এখন মিডিয়া কোয়েরি যদি আপনি ভালোভাবে শিখেন এটা আপনাকে খুবই কাজে দিবে। বিশেষ করে যদি আপনি হচ্ছে ম্যানুয়ালি একটা ওয়েবসাইটে রেসপন্সিভ করতে চান তাহলে মিডিয়া কোয়েরি একমাত্র উপায়। আর যখন আপনি কোনো একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন সে আপনার টেমপ্লেটকে রেসপন্সিভ করে দিবে, বাট তারপরও যদি কোথাও কোনো যদি আপনার ম্যানুয়াল কোড করতে হয় তাহলে মিডিয়া কোয়েরি আপনার কি লাগবে। এরপর আমরা হচ্ছে গিট অ্যান্ড গিটহাবটা শিখছিলাম। ডেভেলপারদের আপনার গিটহাব অ্যান্ড গিট বা গিট অ্যান্ড গিটহাব এটা মাস্ট বি জানতে হবে, মাস্ট বি মানে এখানে কোনো আসলে কি ছাড় নাই, কোনো বিকল্প নেই। আপনি এর আগে যে তো টপিক আছে এটা জানেন আর না জানেন, হ্যাঁ, এটা আপনার হচ্ছে যে মার্কিং কমায় বাড়াবে, কিন্তু এটা যদি না পারেন তাহলে আপনার জিরো। একটা বিষয় মানে এটা আপনাকে জানতে হবে, সেটা হলো কি গিট অ্যান্ড গিটহাব। এবং এটা কমেন্ট মোডের মাধ্যমে জানতে হবে, যেটা আমরা গতকালকে প্র্যাকটিস করছিলাম। এটা খুবই সহজ। আমাদের ভিডিওটা ছোট একটা ভিডিও আছে, ওটা দেখলে আপনারা যারা ক্লাসে আসেন নাই বুঝে যাবেন। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর যদি কারো কোথাও প্রবলেম থাকে সেটা আমাদেরকে বললে গ্রুপে বলবেন, যদি কেউ না কেউ সলভ করে দিচ্ছে। তারও সলভ না হলে ক্লাসে আমাদের বললে আমি সলভ করে দেবো। ওকে, তাহলে আমরা যদি এতটুকু শিখতে পারি, আমাদের HTML CSS আমরা ততটুকু শিখলাম এনাফ আমাদের কাজ করার জন্য। হ্যাঁ, তো আজকে আমাদের টপিক হচ্ছে কি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক কি বা কেন প্রয়োজন এটা অলরেডি আমাদের কিছুটা আইডিয়া আছে, যারা আপনারা ক্লাসে আসছেন বা আমাদের ভিডিওগুলো দেখছেন। বিকজ আমরা অলরেডি এগুলা নিয়ে প্রতিদিনে কথা বলতেছিলাম। মিডিয়া কোয়েরি করার সময় আমরা এগুলা নিয়ে বেশ কথা বলতেছিলাম যে কেন রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক দরকার। এটা আমরা একটু এই সাইডটা যদি একটু দেখি, অথবা আমাদের যে ড্যাপ সংখ্যা যেটা ছিল এটা যদি আমরা দেখি, বা একদম যে কোনো ওয়েবসাইট, হ্যাঁ ধরেন এখানেই আসলাম আমরা। এটা দেখেন একটা ওয়েবসাইট ডেস্কটপ ভিউতে এরকম দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি একটু ছোট করি, এই ওয়েবসাইটে একটু খেয়াল করেন কন্টেন্ট গুলো কি ছোট হচ্ছে, ছোট হতে হতে একটা সময় কি এটা নিচে নিচে চলে আসতেছে, পাশাপাশি থেকে নিচে নিচে চলে আসতেছে। মানে একটা দিল তিনটা, চারটা, তিনটা, তারপর হয়ে যাচ্ছে কি দুইটা, আবার একটা সময় হয়ে যাবে কি একটা। এখানে কিন্তু আমার কন্টেন্ট লস হচ্ছে না, আবার কন্টেন্ট গুলো একটু পর একটা উঠেও যাচ্ছে না, শুধুমাত্র কি আমার প্যাটার্ন বা স্ট্রাকচারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে।
এটা কেন হচ্ছে? যাতে হচ্ছে যে কি এই ডিভাইস অনুযায়ী বা ভিউ ফোর্ট অনুযায়ী যেন কন্টেন্ট গুলা ফিট হয়। এজন্য যদি কন্টেন্ট গুলা ডিভাইস অনুযায়ী ফিট না হতো তাহলে কি হতো? এখানে হয় এগুলো একবার চ্যাপ্টার হয়ে যেত, ছোট ছোট হয়ে যেত, পড়া যেত না, আর নাহলে একটা আরেকটার উপরে কি উঠে যেত। তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইটটা আসলে ইউজ করা যেত না। এই যে একটা প্রসেস, আমাদের ভিউ ফোর্ট অনুযায়ী কন্টেন্ট গুলা কি হচ্ছে? হারায় যাচ্ছে না, শুধুমাত্র প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। কন্টেন্ট গুলা কিছুটা উপরে নিচে উঠে যাচ্ছে বা এবার নিচে নিচে আসতেছে আর কি। এরকম যে ব্যাপারটা ঘটতেছে এটা হচ্ছে কি রেসপন্সিভ। এটা গুলো সুবিধাটা কি? সুবিধাটা ওই যেটা বলতেছিলাম যে বিভিন্ন ডিভাইসে দেখেন একই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি আপনি মোবাইল ইউজ করেন তাও আপনি দেখতে পাবেন, আপনি ট্যাব ইউজ করলে সেটাও দেখতে পাবেন, ছোট ল্যাপটপ ইউজ করলে সেটাও দেখতে পারবেন, বড় ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করলে সেটাও দেখতে পারবেন। অর্থাৎ যে কোনো ডিভাইস ওপেন না করেন না কেন এই একই ওয়েবসাইট দেখতে পারবেন। কিন্তু সব ডিভাইসের স্ক্রিন সাইজ কিন্তু সমান না, ভিউবোর্ডের সাইজ কিন্তু কি সমান না। এখন যে ভিউবোর্ডে ওপেন হোক না কেন সাইটের ইনফরমেশন গুলো ইউজারের জন্য কি রিডেবল রাখতে হবে। যদি ইউজার যদি এসে রিডেবল না পায় তাহলে সে কিন্তু এটা ইউজ করতে পারবে না। আর ইউজ না করতে পারলে এদের যে উদ্দেশ্য যারা এটা বানাইছে যে মানুষ ইউজ করবে, এখানে ভিজিটর আসবে, সেই ঘটনাটা আর কি কিন্তু ঘটবে না। তাহলে ওয়েবসাইটটা যেন কি সকল ডিভাইসের ভিউ ফটো অনুযায়ী সুন্দর করে ফিট হয়, এইটাই হচ্ছে কি রেসপন্সিভের মূল উদ্দেশ্য। আর এই কাজটা করার জন্য ম্যানুয়ালি আমরা করব হচ্ছে কি মিডিয়া কোয়েরি। আর যদি ম্যানুয়ালি করতে না চান তাহলে আপনাকে ইউজ করতে হবে কোনো একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। ক্লিয়ার? ওকে। তার রেসপন্সিভের মেন ফ্রেমওয়ার্কের মেন উদ্দেশ্য বোঝা গেল। কি মেন উদ্দেশ্যটা কি বলেন তো? ওয়েবসাইটকে রেসপন্সিভ করা। ওকে। রেসপন্সিভ বলতে আমরা কি বুঝতেছি? যে কোন একটা ওয়েবসাইট বা টেমপ্লেট বা ওয়েব পেজ যে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ভিউ ফোর অনুযায়ী যে ফিট হয়ে ওপেন হচ্ছে, এটাই হচ্ছে কি ভিউ রেসপন্সিভের মেন কনসেপ্ট। ওকে, এটাই রেসপন্সিভনেস। আচ্ছা, এখন এই রেসপন্সিভনেস করার জন্য কি লাগে বললাম? রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক লাগবে। এখন এরকম রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক কি একটাই নাকি আরো আছে? আমরা একটু দেখি আসেন। আমরা যদি একটু গুগলে সার্চ করি যে সিএসএস রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক 2024, মানে 24 সালে কি কি আছে এরকম আমরা দেখার চেষ্টা করবো। এখান থেকে লিস্ট আছে এখানে বেশ কিছু। ওকে, then the best sales framework to use your project for 2024 and beyond। তো এখানে কিছু লিস্ট ওরা দিবে আমাদের, দেখেন যে বুটস্ট্র্যাপ, তারপর দিছে হচ্ছে কি হাউ টু স্কিপ ইউর টেলউইন্ড দিছে, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল ইউআই, এটা দূরে দূরে যাচ্ছে, শর্টকাট লিস্ট পাই কিনা দেখি আমরা একটু। এখানে আছে কিছু দেখেন, বুটস্ট্র্যাপ, টেলউইন্ড সিএসএস, ফাউন্ডেশন, বালমা, স্কেলেটন, ইউআই কিট, মিলিগ্রাম। এখানে দেখেন যে টেলউইন্ড সিএসএস, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, তার ম্যাটেরিয়াল সিএসএস, ফাউন্ডেশন, বালমা, স্কেলেটন, হ্যাঁ, ওপেন সোর্স এখানে একটা আছে। আচ্ছা, এখানে আবার ওইরকম দেয় নেই। আমি যদি শুধু রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক দিয়ে যদি দেখি ট্রাই করি, ওকে, টপ 10 ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কস লেখছে ওরা, দেখি কোনগুলো দিছে এখানে ওরা আমাদেরকে। দেখেন এখানে বলছে কি বুটস্ট্র্যাপ, টেলউইন্ড সিএসএস, ফাউন্ডেশন, ম্যাটেরিয়াল সিএসএস, বালমা, পিওর সিএসএস, সিমেন্টিক ইউআই, স্কেলেটন, ইউআই কিট, মিলিগ্রাম। তার মানে সব সাইডে মোটামুটি কমন নামগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এখন অনেকগুলো ফ্রেমওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি। আপনি কোশ্চেন করতে পারেন যে রেসপন্সিভ করার জন্য তাহলে আমরা কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করব। তো এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং একদম শুরুর দিকের ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা একদম মনে করেন এটা দিয়ে আসলে রেসপন্সিভ ফ্রেমওয়ার্কের ধারণাটা মার্কেটে আসছে, দেন ধীরে ধীরে এরপর একটার পর একটা কি মার্কেটে ইন্ট্রোডিউস হয়েছে আর কি। তো এটা আমার মতে যে আমরা যদি শুরুর দিকে শিখতে চাই, এটা হলো খুবই আপনার ইউজার ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা যদি একদম জিরো ইনিশিয়াল বিগিনার লেভেল থেকে শিখছে, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে শিখতে এবং বুঝতে। হ্যাঁ, তো এটার মধ্যে হচ্ছে অসংখ্য রিসোর্স আছে, সেগুলো ইউজ করে আমরা খুব সহজে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করে ফেলতে পারি এবং আরো অনেক সুবিধা আমরা পাবো, সেগুলো আমরা একটা পরে বুঝবো। এরপরে এখন বর্তমানে যদি বলেন যে ট্রেন্ড কোনটা চলতেছে, সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস। টেলউইন্ড সিএসএস এর এখন ব্যাপক চাহিদা, এটা হচ্ছে যে অনেক বেশি ট্রেন্ডি এখন আমাদের দেশে এবং সারা বিশ্বে আর কি। তো আপনারা এটাও শিখতে পারেন। তবে হচ্ছে যে সবগুলোর মধ্যে কনসেপ্টটা সিমিলার। কনসেপ্টটা সিমিলার কনসেপ্টটা সিমিলার বলতে কি, এরকম আমি একটা উদাহরণ দিই, এটা বুঝেন সবাই। আমরা যে কাস্টম ফন্ট ইউজ করছিলাম, খেয়াল আছে আপনাদের? কাস্টম ফন্ট, হ্যাঁ, এটা কিভাবে ইউজ করছিলাম আমরা? ওই যে ধরেন দুই ভাবে, সিডিএন দিয়ে হচ্ছিল, ম্যানুয়ালি হচ্ছিল। সিডিএন এর কথা একটু ভাবি, আমরা গুগল ফন্টে গেছিলাম, গুগল ফন্ট থেকে আমরা একটা লিংক নিয়ে আসছিলাম, সিডিএন লিংক,
দেন ওই সিরিয়াল লিঙ্কের জন্য ওরা আমাদের একটা ফন্ট ফ্যামিলি কোড দিচ্ছিল আমাদের, হ্যাঁ। ওই ফন্ট ফ্যামিলিটা যে কোনো টেক্সটের মধ্যে বসালেই আমরা ওই ফন্টটা পেয়ে যাচ্ছিলাম, রাইট। আবার আমরা ইউজ করছিলাম কি কাস্টম আইকন। প্রসেসটা কিন্তু সেম ছিল, কিরকম, যারা ফন্ট আসতে যাচ্ছে একটা সিরিয়াল লিঙ্ক দিচ্ছে, সেটা আমরা এনে আমাদের ওয়েবসাইটে কি বসাচ্ছে, এর প্রতিটা আইকনের জন্য একটা করে কি দেয়, কোড দেয়, সেই কোডটা এনে বসালে সে আইকনটা পেয়ে যায়। তাহলে দেখেন তো হচ্ছে এই যে কনসেপ্টটা সিরিয়াল লিঙ্ক এনে ওদের রিসোর্স গুলো ইউজ করা, কাস্টম ফন্ট আর কাস্টম আইকনের মধ্যে একদম সিমিলার না, কোডগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে কিন্তু কনসেপ্টটা কি সেম। এখানেও প্রসেসটা একই, মানে বুটস্ট্র্যাপ যে প্রসেসে কাজ করে অন্য ফ্রেমওয়ার্ক গুলো কি ওই একই কনসেপ্টেই কাজ করতেছে, তবে এদের কোডগুলো হবে কি ভিন্ন ভিন্ন। যদি কোড সিমিলার হতো তাহলে তো আর এখানে 10-12টা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক হতো না, সবগুলো মিলে একটা ফ্রেমওয়ার্কই হতো। ঘটনা বোঝা যাচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে, যদি আপনি একটা ফ্রেমওয়ার্কের মেকানিজম ভালো করে বুঝতে পারেন, তাহলে অন্য একটা ফ্রেমওয়ার্ক আপনার শিখতে একদম খুব বেশি হলে আমার মনে হয় একদিন লাগবে। একদম স্লো ঘুমায় ঘুমায় শিখতে গেলে আপনার একদিন লাগবে, আর যদি আপনি অনেক ফাস্টার হন, স্মার্ট হন, তাহলে আরো কম সময়ে আপনি এটা কি শিখে নিতে পারবেন। ক্লিয়ার? এটা এই জন্য বলা যে হচ্ছে যে আপনি ধরেন হচ্ছে যে কেউ আপনাকে বললো যে টেলউইন সিএসএস ছাড়া এখন চলেই না, তো এই জন্য বারবার বলতেছে যে অডিট হওয়ার কিছু নাই। আপনি একটা ভালো করে বুঝেন, কনসেপ্ট বুঝেন, মেকানিজম বুঝেন, দেন আপনি নিজেই আরগুলা কি পরে বুঝতে পারবেন। ক্লিয়ার? এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি যে আপনি দুইটা শিখলে যে শিখা শেষ তা না। ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে রিমোট জব পেলেন, ধরেন সে দেশের বাইরে, তোর কথার কথা হলো যে ওই কোম্পানির ওই দেশে ম্যাটেরিয়াল সিস্টেমটা কি অনেক বেশি জনপ্রিয়, তবে আপনাকে এটা শিখতে হবে। ওকে, তো এই জন্যই প্রথমত যেটা করবেন বুটস্ট্র্যাপটা ভালো করে শিখে নেন, শিখে আপনার যদি সময় থাকে আপনি টেলউইনটা শিখেন, এরপর আপনি স্টেপ করেন। এরপর যদি আপনি কাজের প্রয়োজনে শিখতে হয় তাহলে শিখবেন, না হলে আর কি শেখার দরকার নেই। ক্লিয়ার কথা? আচ্ছা, আমরা একটু বুটস্ট্র্যাপ আসি। বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ একটা কি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক বা সিএসএস ফ্রেমওয়ার্ক। রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক বা কি সিএসএস ফ্রেমওয়ার্ক। কেমন? এখানে কি বলছে দেখেন, একইভাবে আমরা টেলউইনটা ওপেন করে রাখতে পারি পাশে দিয়ে, tailwindcss.com। এটারও একই কথা, এটাও একটা কি সিএসএস ফ্রেমওয়ার্ক বা একটা কি রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, যেটা আপনারা বলেন। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে কি দেখেন, বুটস্ট্র্যাপের কথা যদি আমরা বলি, বলতেছে কি বিল্ড ফাস্ট, হ্যাঁ, উইথ বুটস্ট্র্যাপ, মানে আপনি বুটস্ট্র্যাপের মাধ্যমে দ্রুত তৈরি করুন। তার মানে আপনি একটা ওয়েবসাইট বুটস্ট্র্যাপ ইউজ করলে খুব দ্রুত তৈরি করে ফেলতে পারবেন। এবার একটা জিনিস দেখেন, এখানে আমরা এই পয়েন্টটা বাদ দিলাম, এটা পয়েন্ট দিলাম বিল্ড ফাস্ট উইথ বুটস্ট্র্যাপ। এখন আমরা হচ্ছে যে বুটস্ট্র্যাপ ছাড়া যে সাইটগুলো এতদিন করছি, আমরা কি করতাম, এইচটিএমএলটা লিখতাম, সিএসএস ফাইলে যেতাম, সিএসটা লিখতাম, তাহলে আমাদের একটা আউটপুট আসতো, হ্যাঁ। এখন বুটস্ট্র্যাপ বলতেছে বিল্ড ফাস্ট উইথ বুটস্ট্র্যাপ, এটা কিভাবে পসিবল? তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করলে কেন এটা দ্রুত তৈরি হয়ে যাবে বা কিভাবে তৈরি হয়ে যাবে? বিকজ অফ আমরা সিএসএস এর যে কাজগুলো করতাম না এতদিন ধরে, বুটস্ট্র্যাপ এরকম অসংখ্য কমন সিএসএস ওরা করে রাখছে। বুটস্ট্র্যাপ এরকম অসংখ্য কমন সিএসএস ওরা করে রাখছে। ওই সিএসএস গুলো যদি আপনি জানেন, বুঝেন, শুধুমাত্র এগুলো আপনি আপনার এলিমেন্টের মধ্যে এইচটিএমএল এর মধ্যে ইউজ করবেন, ইউজ করলে কাজ হয়ে যাবে। এই জন্য বলতেছে কি বিল্ড ফাস্ট। ওকে, যেমন ধরেন হচ্ছে যে আমরা যদি একটা H1 নিতাম, H1 এ কি করা লাগতো, ফন্ট ফ্যামিলি দেওয়া লাগতো, ফন্ট ওয়েট দেওয়া লাগতো, তার মার্জিন পেডিং থাকলে এগুলোকে রিমুভ করা লাগতো, এরপরে আবার ফন্ট ফ্যামিলি দেওয়া লাগতো। এখন দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে H1 এর জন্য এগুলো করাই আছে, তাহলে কিছু কাজ কমে যাচ্ছে না এখানে। দ্যাটস ওয়াই এটা বলছে কি বিল্ড ফাস্ট উইথ বুটস্ট্র্যাপ। এটাও বলছে কি দেখেন, বিল্ড রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। দুটো ঘটনা ঘটতেছে, একটা হচ্ছে আমরা খুব দ্রুত বুটস্ট্র্যাপের মাধ্যমে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো, আর একটা হচ্ছে কি আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে রেসপন্সিভ সাইটও বানিয়ে ফেলতে পারবো। ওকে, যেটা যদি আপনি ধরেন বুটস্ট্র্যাপ ছাড়া বা অন্যান্য সিএসএস ফ্রেমওয়ার্ক ছাড়া আপনি যদি একটা রেসপন্সিভ ওয়েবসাইট করতে চান, আপনার ইউজ করতে হবে মিডিয়া কোয়েরি, আর প্রচুর কোড লিখতে হবে আপনাকে, মানে পাগল হয়ে যাবেন এরকম একটা অবস্থা হবে আর কি। সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ, টেলউইন বা অন্য যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলা আপনাকে অনেক বেশি কি ফ্লেক্সিবিলিটি দিবে রেসপন্সিভ সাইট তৈরি করার জন্য। ওকে, কিছুটা কনসেপ্ট বোঝা যাচ্ছে? দেন এই যে ড্যাপ সংকেতের মধ্যে বুটস্ট্র্যাপ 4 এর হচ্ছে যে আপনার এখানে কিছু কোড আছে, এখান থেকে হেল্প নিতে পারেন। যদিও বুটস্ট্র্যাপ 4 এখন কি নাই, বলতে হচ্ছে কি আপডেট কোড চলে আসছে, আপডেটটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ 5। ওকে, আমরা একটা সবাই একটু এই ওয়েবসাইটে আসি, একটু বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে, এটা ইউআরএলটা দেখেন getbootstrap.com। হ্যাঁ, সবাই আসছে এই ওয়েবসাইটে? এটা প্লিজ একটু আমার সাথে কাজ করেন, অনেকদিন পরে আসছেন, কাজ করেন, নাহলে ভালো লাগবে না। আচ্ছা, প্রথম পেজটাতে আসলে আমরা বুঝতে পারলাম যে বুটস্ট্র্যাপ কেন।
আচ্ছা, তো এই যে আসলে মানে এই যে একটা আপনার ওরা ওদের ফ্যাসিলিটিস বোঝাচ্ছে, এই ফ্যাসিলিটিস গুলো যখন আমরা ইউজ করা শুরু করি তখন এটার প্রতি আপনার ইন্টারেস্টটা আরো কি বাড়বে ধীরে ধীরে। হ্যাঁ, প্রথম পেজ যেটা আছে এখানে ওদের কিভাবে সেটআপ করবেন এগুলা নিয়ে অনেক কথাবার্তা বলছে। তো এগুলা আমরা চাইলে ইগনোর করতে পারবো, সমস্যা নেই। আমরা ইগনোর করলাম, ইগনোর করে আমরা এখানে একটা জিনিস বুঝি, বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে। ওকে, যেভাবে ফন্ট আছে আমরা দেখলাম অনেকগুলো ভার্সন আছে, একইভাবে কি বুটস্ট্র্যাপের আছে। হ্যাঁ, এই যে এখানে আমরা একটু স্ক্রিনে একটু দেখেন, আমি যখন বলবো তখন আপনারা আপনারটা দেখেন, আগে আমারটা একটু দেখেন। এখানে দেখেন এই যে অনেকগুলো ভার্সন দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এই অল ভার্সনে গেলে আমরা সবগুলা ভার্সন দেখতে পারবো। হ্যাঁ, তো এটার দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, ধরো আপনি কোন একটা কাজ পেলেন, সেটা আপনার অফিসের হোক বা রিমোট জবে হোক বা ফ্রিল্যান্সিং মার্কেট থেকে, ওরা আপনাকে বললো যে 4.6 এ আমার একটা প্রজেক্ট আছে, সেটা একটু কি তুমি মডিফাই করে দাও বা কোনো একটা ফিচার্স অ্যাড করে দাও। তাহলে আপনাকে কিন্তু 4.6 এর কোডই করতে হবে, সেখানে 5.3 এর কোড করলে নাও হতে পারে। ওকে, 3.4 এর যদি কোড হয় তাহলে তো 5.3 এরটা করলে হবেই না, একদম গ্যারান্টি। কারণ হলো যে এটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, দেখেন ধাপে ধাপে কিন্তু কম চেঞ্জ হয় না কিন্তু। ওকে, তাহলে এখন আপনার কি তাহলে কি সবগুলো শিখতে হবে? ব্যাপারটা হচ্ছে না, সবগুলো শিখতে হবে না। ওই যে এখানে যে কথাটা বলছিলাম ওই একই কথা এখানেও, যেহেতু এটা একই ব্যান্ডারের, এটাও 1.1 কি বুটস্ট্র্যাপের, আবার 5.3 কি বুটস্ট্র্যাপের, তার মানে এখানে কিছুটা কি সিমিলারিটি আপনি পেয়ে যাবেন। আপনি যদি হচ্ছে একটা ভালো করে বুঝতে পারেন, তাহলে অন্যগুলো কিভাবে কাজ হচ্ছে সেগুলো আপনারা কি ভালো করে জাস্ট একবার ঘুরে আসলে বুঝে যাবেন ঘটনাটা কি করতেছে। একটা জিনিস দেখেন, আমরা একটু যদি ফন্ট সামের ওয়েবসাইটে যাই, যে ফন্ট হাউসের ওয়েবসাইট থেকে আমরা আইকনস ফ্রিতে গেলাম বা পেটে যান, কোনো সমস্যা নেই। দেখেন এখানে যে ভার্সন সিলেক্ট করার অপশন থাকে, এখানে আমরা যে 6.6 দিতে, আপনি এখানে 6.6 এর ভার্সন কোডগুলো আছে, আইকনগুলো আছে। আমরা যদি 5 পয়েন্ট দিই তাহলে এখানে ডেফিনেটলি কি 5 পয়েন্টের কোডগুলো এখানে কি আছে বা আইকনগুলো এখানে আছে। একইভাবে আপনি যদি 4.6 সিলেক্ট করেন তাহলে 4.6 এর এখানে কোডগুলো আপনি কি পেয়ে যাবেন। আপনি অন্য ভার্সন সিলেক্ট করেন সেই ভার্সনের কোডগুলো আপনি পেয়ে যাবেন। এভাবে যদি আপনি কোন একটা বাসনা যান, সেটা বোঝার আরো সহজ উপায় হচ্ছে কি, দেখেন উপর দিয়ে লিখে আছে 4.6। এদের এখানে দেখবেন যে এখানে আপাতত থাকে না, এটা ডাইনামিক করে ফেলছে অনেক বেশি, বাট আমাদের এখানে থাকে। হ্যাঁ, 4.6 ধরেন আমি এখানে দিলাম ধরেন হচ্ছে 4.5। হ্যাঁ, তাহলে দেখেন এটা 4.5 এর এটা কি কোড বা স্ট্রাকচারটা কি চলে আসছে। এরপর ধরেন এখানে দিলাম হচ্ছে 3.2, এটা 3.2 এর ইউআরএল মানে চেঞ্জ আছে। তারপর অল ভার্সনে যে গেলাম, অল ভার্সনে যে ধরেন দিলাম কি 3.2 নাই ওদের, 3.4, এটা 3.4 এর। সবই একটা ওয়েবসাইটে আছে, শুধু আলাদা আলাদা করে কি ওরা রাখছে বিষয়গুলো। ওকে, বাট আপনি যদি একদম মেন ইউআরএল এ আসেন তাহলে আপনি লেটেস্ট ভার্সনটা পাবেন। মেন ইউআরএল এ আসলে লেটেস্ট মানে আপনি যখনই যাবেন তখনকার যেটা লেটেস্ট সেটা আপনি কি পাবেন। ক্লিয়ার সবাই? ওকে, এটা কিভাবে ইউজ করবো আমরা একটু দেখি, আমি দেখি বুঝি, তারপর আমরা ইউজ করবো সবাই মিলে। ডক্স মানে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনে যাবেন। এখানে দেখেন এটা হলো টেইলউইন্ড সিএসএস। ডক্স মানে কি ডকুমেন্টেশন। আপনার কোন একটা ফ্রেমওয়ার্কের বা নতুন কোনো ফিচার্স এরকম আপনারা যখনই পাবেন তখনই দেখবেন যে ওখানে ডকুমেন্টেশন আছে কিনা। ডকুমেন্টেশন থাকলে ডকুমেন্টেশনটা পড়বেন, মানে যাবতীয় সব কথা ডকুমেন্টেশনের মধ্যেই কি বলা থাকে, কিভাবে ইউজ করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে কনফিগার করবেন, কি ফ্যাসিলিটিস আছে, এভরিথিং এখানে বলা থাকবে। এখানে এসে বলতেছে কি যে গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ। Bootstrap is a powerful feature-packed front-end toolkit. Build anything from prototype to production in a minutes. এটা একটু বুঝি আমরা। Build anything, আপনি anything means যে কোনো ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। From prototype to production, মানে একদম জিরো লেভেল থেকে প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে পারবেন in a minutes. In a minute বলতে এখানে খুব দ্রুত বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তার মানে আপনি Bootstrap ইউজ করলে আপনি যে কোনো ধরনের কি ওয়েবসাইট আপনি বানাতে পারবেন এবং সেটা একদম জিরো থেকে প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে। বিকজ অফ বুটস্ট্র্যাপের মধ্যে বিল্ট ইন অথবা প্রি বিল্ড কিছু ফিচার্স আছে, সেগুলো যদি আমরা ইউজ করতে পারি আমাদের কাজটা সহজ হয়ে যাবে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা এখান থেকে, একটা হচ্ছে কি প্রি বিল্ড ফিচার্স গুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো জানা, এবং প্রি বিল্ড ফিচার্স কি কি আছে সেটা কি বুঝা। কিভাবে ইউজ করতে হয় এটা আমাদের বুঝতে হবে এবং কি কি আছে এটা আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার সবাই? একটা নিচের দিকে যদি আমরা আসি, এখানে আমাদেরকে একটা কি কুইক সেটআপ দেখাচ্ছে। প্রথম যে কোডটা এটা আমরা সবাই চিনি, দেখেন তো এটা কিসের কোড, এটা এটা হলো HTML5 এর কোড, রাইট? এটাকে আমরা নরমালি বলি হচ্ছে HTML5 এর বিল্ডিং ব্লকস বলি।
HTML5 এর বয়লার প্লেট বলি অথবা HTML5 এর কি স্ট্রাকচার বলি। যদি আপনাকে যদি কেউ যদি বলে HTML5 এর স্ট্রাকচার কি, সেটা হচ্ছে কি এটা, হ্যাঁ, ডট টপ থাকতেছে, HTML শুরু শেষ, হেড শুরু শেষ, বডি শুরু শেষ, তার ভিতরে মেটা বা টাইটেল, এদিকে কন্টেন্ট। একটু পরে আসলে বলতেছে কি দেখেন, ইনক্লুডিং বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জেএস, ইনক্লুডিং বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জেএস। তার মানে আমাদের যে HTML এর বয়লার প্লেটটা ছিল, এই বয়লার প্লেটের মধ্যেই ওরা বুটস্ট্র্যাপের সিএসএস অ্যাড করাই দিয়েছে এবং বুটস্ট্র্যাপের কি জেএস অ্যাড করাই দিয়েছে। তখন এরা বলতেছে কি, আপনি শুধুমাত্র আমাদের এই কোডটা নিয়ে যদি আপনি একটা HTML ফাইলের মধ্যে রেখে দেন, তাহলে আপনার HTML ফাইলটা বা ওই ওয়েব পেজটা বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য রেডি হয়ে গেল। বিকজ অফ এখানে দেখেন বুটস্ট্র্যাপের একটা কি সিএসএস ফাইল লিংক করা আছে এবং একটা বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক করা আছে। তাহলে আপনি কোশ্চেন করতে পারেন বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল কেন, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইল কেন, এটা একটা কোশ্চেন। আমরা একটু বুঝি একটু প্লিজ। আমাদের ওই যে প্রথমে যেটা বলতে লাগছিলাম, ধরেন আমরা একটা কাজ করব, প্রথমে তাহলে আমরা এখানে কি করি, স্ট্রাকচার করি, তারপর আমরা এখানে যে কি সিএসএস করি, রাইট? এই তো সিএসএস ফাইলের সাথে যদি আমাদের HTML এর এলিমেন্টের মিল থাকে বা সিলেক্টরের মিল থাকে, আইডি বা ক্লাস, তাহলে সেটা আউটপুটটা আমরা কি পাই এবং সেটা ব্রাউজারে দেখা যায়। তাই তো ঘটে, তাই না? এখন বুটস্ট্র্যাপ বলতেছে কি, তুমি যে সিএসএসটা করো সেই সিএসএসটা তুমি করো, কোনো প্রবলেম নাই, বাট বুটস্ট্র্যাপ কিছু সিএসএস করে দিছে। দেখেন, বুটস্ট্র্যাপ কিছু সিএসএস আমাদের জন্য করে রাখছে। এখন আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোর মধ্যে কিছু কাজ আছে কমন, সারা দুনিয়ার সব ডেভেলপারদের কাছে এই ব্যাপারগুলো কি কমন থাকে, কিছু ব্যাপার সে কমন বিষয়গুলা ওরা ওদের সিএসএস ফাইলের মধ্যে কি করে রাখছে এবং করে সেই ফাইলটার একটা লিংক আমাদেরকে দিয়ে দিচ্ছে। আপনি যদি এই লিংকটা আপনি নেন, তাহলে এরা যে সিএসএস কোডগুলো করে রাখছে এই কোডগুলোকে আমাদের করতে হবে। তাহলে এগুলা আমরা শুধু কি ওদের সিলেক্টরগুলো আমরা জানবো, আর সিলেক্টরগুলো জেনে আমরা আমাদের এলিমেন্টের মধ্যে ইউজ করলেই বা HTML এর মধ্যে ইউজ করলে কাজ হয়ে যাবে। তাই না বিষয়টা? এই জন্য আমাদের লাগবে কি সিএসএস ফাইলটা লাগবে। একইভাবে বুটস্ট্র্যাপ আমাদেরকে অনেকগুলো কি জাভাস্ক্রিপ্টের সাপোর্ট দিচ্ছে অনেক। তো ওদের জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে যে সমস্ত জাভাস্ক্রিপ্ট লেখা আছে সেগুলো যদি আপনি সাপোর্ট নিতে চান, তাহলে আপনার লাগবে হচ্ছে কি বুটস্ট্র্যাপের জেএস। ক্লিয়ার? তাহলে সহজ কথা বললে আমাদের যে HTML ফাইল, হ্যাঁ, সেটা ভিউ হয় কোথায়, ব্রাউজারে ভিউ হয়। আমরা এখানে যা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই কিন্তু কি HTML, এগুলো সবই HTML। আর HTML এর সাথে আবার হচ্ছে কি CSS এবং JS গুলা যার যার কাজের ধরন অনুযায়ী সাপোর্ট দেয়। এটা কিন্তু সরাসরি কিন্তু ভিউ হতে পারে না। দেখেন এই যে এখানে ডট সিএসএস আছে, এটা আমরা কি ভিউ দেখতেছি না কোড দেখতেছি, এটা কোড, কোনো গ্রাফিক্যাল ভিউ কিন্তু তার নাই, সে কোড চলে আসছে। বাট আপনি যদি ডট HTML যদি দেন, তাহলে ডেফিনেটলি এটা কি একটা গ্রাফিক্যাল ভিউ আসবে, এটা কোড ভিউটা কি আসতেছে। ডট সিএসএস ডট জেএস কিন্তু অলওয়েজ আপনাকে কোড ভিউ দিবে এরকম, সে গ্রাফিক্যাল ভিউ দিতে পারবে। গ্রাফিক্যাল ভিউ দিতে কি লাগবে, HTML লাগবে। ওকে, এই জন্য HTML এর সাথে আপনার সিএসএস এবং জেএস কে অ্যাড করতে হবে। আর এই পর্যন্ত যে আমরা কাজ করছি, আপনারা কোথাও দেখছেন যে HTML অ্যাড করতেছি আমরা, HTML টা তাকে অ্যাড করতে না, সে নিজেই কি সরাসরি কাজ করবে। ক্লিয়ার বিষয়গুলো? আর তাহলে আমাদের বুটস্ট্র্যাপ কনফিগার করতে বা ইনস্টল করতে বা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা ওয়েব পেজ বানানোর জন্য কয়টা লিঙ্ক লাগবে আমাদের, দুইটা লিঙ্ক, একটা হচ্ছে কি সিএস লিঙ্ক, একটা জেএস লিঙ্ক। যদি আপনি এই কোডটা নিয়ে যান তাহলে আপনার কিচ্ছু করতে হবে, কনফিগারেশন কি ডান। এবার আপনি যদি বলেন যে না আমি এই লিঙ্কগুলো নিব না, আমি একটু আরেকটু ম্যানুয়ালি করতে চাচ্ছি, নিচের দিকে আসবেন। হ্যাঁ, নিচের দিকে আসলে দেখেন এখানে সিরিয়াল লিঙ্ক ওরা আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। এটা কোনটা, ওই যে ডকুমেন্টেশনের পেজের মধ্যে আছে এগুলো সব। হ্যাঁ, সিএস লিঙ্ক দেখেন, অ্যাড টু সিএস লিঙ্ক, এরপর জেএস লিঙ্ক দেখেন, অ্যাড টু জেএস লিঙ্ক। খুবই সিম্পল। একটু প্লিজ আমি একটু করি, আপনারা একটু দেখেন, তারপরে আপনারা করবেন। আমি একটা ফোল্ডার নিচ্ছি, ল্যাব 23, নাম দিলাম ধরেন কি বুট স্ট্যাপ ইন্ট্রো। ওকে, একটু প্লিজ খেয়াল করি সবাই, একটা ফাইল নাম দিলাম index.html। এই হ্যাঁ, আমি একটা বিএস কোড ওপেন করে নিচ্ছি। বিএস কোডে যখন আপনারা কোনো একটা প্রজেক্ট ওপেন করবেন, আপনারা ট্রাই করবেন হচ্ছে কি পুরা প্রজেক্ট শুদ্ধ ওপেন করার জন্য, মানে পুরো প্রজেক্ট মিনস কি এটা, পুরো প্রজেক্ট সহ ওপেন করার জন্য। আমরা ওপেন করলাম, এখানে একটা ফাইল আসলো। হ্যাঁ, আমরা এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার দিলে দেখেন আমাদের হচ্ছে কি পুরা HTML স্ট্রাকচারটা সে দিয়ে দিচ্ছে আমাদেরকে। এটা তো আমরা সবাই জানি, রাইট? অ্যাডভান্স এডিটরগুলোতে এরকম ফিচারগুলো থাকে।
এখানে এসে ধরেন আমি লিখলাম, আচ্ছা আমি এখানে লিখি, হ্যাঁ এখানে লিখলাম ধরেন হচ্ছে একটা H1 লিখলাম, ওকে। আমি একটু লাইভ প্রিভিউতে যাই, এটা লাইভ, হ্যাঁ এটা ছোট করে দিই এটা একটু। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছি আমরা, রাইট? এখানে এসে আমি সিএস লিঙ্কটা নিলাম বুটস্ট্র্যাপের, নিয়ে এইখানে আমি এটার পরে এখানে বসাইতে পারো, সমস্যা নাই, একটু বসাই, হ্যাঁ দেখেন খেয়াল করুন, লিঙ্ক এই এখানে সিএস লিঙ্কটা দিলাম, চেঞ্জ পাইছেন কিছু এখানে? আবার দেখেন উইদাউট বুটস্ট্র্যাপ, উইথ বুটস্ট্র্যাপ, উইদাউট বুটস্ট্র্যাপ, উইথ বুটস্ট্র্যাপ। দেখেন তো এখানে আমরা কোনো সিলেক্টর কল করছি, কোনো ক্লাস কল করছি, চেঞ্জ হয়ে গেছে না? কেন? কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের এই যে সিএসএস ফাইল, এই সিএসএস ফাইলের ভিতরে, হ্যাঁ ওরা আমাদের জন্য কোডগুলো লিখে রাখছে। ওই যে বললাম যে সারা দুনিয়ার যে যত ডেভেলপার তাদের মধ্যে কিছু কমন বিষয় আছে, সেই কমন বিষয়গুলা এখানে ওরা লিখে রাখছে। কিরকম কমন বিষয়? নর্মালি H1 পেলে আমরা চাই যে ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ হোক, ফন্ট সাইজটা একটু চেঞ্জ হোক, তার মধ্যে যে মার্জিন প্যাডিং গুলো আছে সেগুলো একটু কি চেঞ্জ হোক, এগুলো আমরা চাই। এগুলো সেই চাওয়াগুলো এরা এখানে করে রাখছে। একটু খেয়াল করে আমি নিচের দিকে যদি আসি, এই যে দেখেন H1 দেখা যায়, হ্যাঁ দেখেন মার্জিন টপ 0, মার্জিন বটম 0.4 rem, ফন্ট ওয়েট 500, লাইনের কি 2, এটা কালারও দিছে একটা, ওকে বোঝা যাচ্ছে? এবং আরো মজার বিষয় দেখেন, এটা কি, এটা একটা ক্লাস সিলেক্টর, আর এটা হচ্ছে কি একটা ট্যাগ সিলেক্টর, রাইট, বা HTML এলিমেন্ট সিলেক্টর। তার মানে আপনি H1 শুধুমাত্র এখানে কি কল করলেই ওদের এই সিএস ফাইলটা কি, এই সিএসটা কাজ করবে। আবার অন্য কোনো টেক্সটের মধ্যে যদি আপনি ক্লাস হিসেবে H1 কল করেন, তাও এগুলা কি করবে, কাজ করবে। ক্লিয়ার? তার মানে আপনি বিষয়টা বোঝা যাচ্ছে না কিভাবে কাজ হচ্ছে জিনিসটা? ওদের সিএস ফাইল থেকে কোডটা আসতেছে, সেই সিএস ফাইলটা আমাদের HTML এ অ্যাড করা আছে, মানে আমরা এদের ভিতরে থাকা কোডগুলোর আউটপুটটা এখানে আমরা কি দেখতে পাবো। সবাই ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে যে জাভাস্ক্রিপ্টেরও এরকম অনেক ফিচার্স আছে, সেগুলো যদি আমরা যদি হচ্ছে কি পেতে চাই, তাহলে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা আমাদের অ্যাড করতে হবে, ইউজ করতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাড করে কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। এবার এখানে আমরা একটু আসি, বডির যেখানে শেষ, বিশেষ করে ম্যাক্সিমাম টাইমে যদি কোনো বিশেষ কোনো কারণ না থাকে, তাহলে জাভাস্ক্রিপ্ট অ্যাড হয় হচ্ছে বডির যেখানে শেষ তার জাস্ট কি উপরে। ওকে, ধরুন এখানে আমি লিখলাম একটা ট্যাগ নাম হচ্ছে কি স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ট্যাগের শুরু আছে এবং কি শেষও আছে, এই ট্যাগটা ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করব। যেমন কিভাবে দেখেন, এখানে বললাম হচ্ছে কি এসআরসি সোর্স, এখানে যেরকম আমরা বলতেছি কি হাইপার রেফারেন্সের ভিতরে আমরা লিঙ্কটা বলে দিচ্ছি, একইভাবে এখানে এই সোর্সের ভিতরে লিঙ্কটা বলে দিতে হবে। এটা হতে পারে সিডিএন লিঙ্ক, হতে পারে আপনার অফলাইন লিঙ্ক, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এখানে এসে জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা দিয়ে দিলাম, শেষ। এটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস, সিডিএন এর মাধ্যমে কোনো প্রবলেম। ক্লিয়ার সবাই? এটা এখানে টাইপ টাইপ কিছু বলতে হবে না। এবং এই স্ক্রিপ্ট একটা আরেকটা কাজ করে, ধরো আমরা যদি ইন্টারনাল সিএসএস করি, তাহলে কি করতে হয় বলেন তো? ইন্টারনাল সিএসএস করলে, কি করতে হয়? ইন্টারনাল সিএসএস কিভাবে করতে হয়? হেডের মধ্যে স্টাইল লিখে ট্যাগ লিখে তার ভিতরে কোড লিখতে হয়, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্টের বেলায় ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট করতে গেলে আপনাকে এই একটা ট্যাগের ভিতরেই আপনি করতে পারবেন, অন্য কোনো ট্যাগের কি দরকার পড়বে না। কিভাবে জিনিসটা দেখেন, ধরেন আমি এখানে এসে মাঝখানে দুই ট্যাগের মাঝখানে এসে যদি আমি কোনো কোড লিখি, তাহলে একটা সিম্পল একটা কোড লিখলাম অ্যালার্ট, এটা জাভাস্ক্রিপ্ট কোড, কেমন বললাম হচ্ছে হ্যালো, দেখেন এটা পেজ লোড হওয়ার সাথে সাথে এটা চলে আসবে, এই যে হ্যালো থ্যাংক ইউ, সিম্পল জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে একটা। এবং আমি যদি আবার যদি এটা বাদ দিয়ে এখানে যদি আগের মধ্যে লিঙ্ক দিই, তাহলে সেই একই ট্যাগের মধ্যে আবার কি হবে, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টও চলে আসবে। কনসেপ্ট ক্লিয়ার সবাই? যদি বিশেষ কোনো কারণ না থাকে, জাভাস্ক্রিপ্ট অ্যাড হবে কোথায়, বডি যেখানে তার জাস্ট কি উপরে। দেখেন তো আমরা খুব সহজেই বুটস্ট্র্যাপ কনফিগার করে ফেলছি না আমরা, নাকি? এবার দেখেন এখানে বুটস্ট্র্যাপের যে জেএস, হ্যাঁ এটার নাম কি দেখেন তো, বুটস্ট্র্যাপ বান্ডেল মিন ডট জেএস। হ্যাঁ, একটা সময় এটা এরকম ছিল না, বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আমরা দেখছি না, শুরুর দিকে ছিল শুধুমাত্র হচ্ছে কি বুটস্ট্র্যাপ জেএস ছিল শুরুর দিকে, হ্যাঁ বুটস্ট্র্যাপ জেএস ছিল। তারপরে কিছুদিন পরে ধর মেবি 3 পয়েন্টের শেষের দিকে বা 4 পয়েন্টটা এসে
প্রপার জেএস নামে একটা জিনিস আসছে। হ্যাঁ, এই সময় এই বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট গুলো ছিল হচ্ছে jQuery বেসড। jQuery একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সেই jQuery উপরে বেসড করে এগুলাকে তৈরি করা ছিল আর কি। হ্যাঁ, আবার এরপরে ধীরে ধীরে আপনার জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলো আসা শুরু করছে, যেমন কি রিয়েক্ট জেএস, নোড জেএস, ভুজেস, এগুলো আসা শুরু করছে। এগুলা কিন্তু হচ্ছে যে কি জাভাস্ক্রিপ্ট যে পিওর জাভাস্ক্রিপ্ট বা র জাভাস্ক্রিপ্ট সেটার উপরে বেস করে তৈরি করা। তো এই জন্য বুটস্ট্র্যাপ ভাবলো যে কি আমাদেরকেও তো ওই ফ্রেমওয়ার্কগুলোর সাথে কাজ করতে হবে। এই জন্য বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট এটা নতুন করে আবার লেখা শুরু করলো। আর ওরা ভাবলো নতুন করে যেহেতু লিখতেছি, দুইটা ফাইল লেখার আর দরকার নেই, এটা তখন একটা ফাইলে নিয়ে আসছে, তখন সেটার নাম দিয়েছে হচ্ছে কি বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস। তাহলে বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস কেন হয়েছে, এটা যদি কেউ যদি বলে তাহলে বলবেন যে প্রপার জেএস এবং বুটস্ট্র্যাপ জেএস দুইটা মিলে বুটস্ট্র্যাপ কি বান্ডেল জেএসটা হয়েছে। ক্লিয়ার সবাই? নাইস। তাহলে দেখেন আমরা হচ্ছে যে কি করবো, আমি যদি একটু আপনাদের রিক্যাপ করে দিই, রিভিউ করে দিই। আমাদের একটা HTML ফাইল লাগবে মিনিমাম। হ্যাঁ, তার ভিতরে হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপ সেটআপ করতে চাই বা কনফিগার করতে চাই, জাস্ট এই লিংকটা ডক্স থেকে ইন্ট্রোডাকশন থেকে এই টেমপ্লেটটার লিঙ্কগুলা বা কপিগুলা কোডগুলা কপি করে নিয়ে দিয়ে কি বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। আর যদি ম্যানুয়ালি বসাতে চান তাহলে এই যে এখান থেকে কি জাস্ট একটা একটা করে নিয়ে সিএসটা সিএস এর জায়গায় জেএসটা জেএস জায়গায় নিয়ে বসালেই কাজ হয়ে যাবে। আর্টিকেলের মধ্যে কারো কোনো ডাউট আছে? সিম্পল প্রসেস একেবারে। এটা করলে সাথে সাথে আপনারা আউটপুট পেয়ে যাবেন। এরপরে দেখেন আমি একটা জিনিস একটু দেখাই, তারপর আপনাদের করতে দিচ্ছি। এই যে এদের লিঙ্কটা, হ্যাঁ এই লিঙ্কটা একটু নিই আমরা। হ্যাঁ, এটা হলো সিএস লিঙ্ক, এটাও সিএস লিঙ্ক, দুইটাই ওদের সিএস লিঙ্ক। দেখেন তো দুইটা কি একই রকম না কোড দেখতে? এই যে এইখানে আমরা হাইপারপাস বুঝি, লিঙ্ক করছে, রিলেশন বুঝি, কিন্তু এগুলা কি বুঝেন? দেখেন তো, এগুলা যদি না বুঝেন তাহলে এগুলা কি করবেন জানেন? ফেলে দিবেন। অ্যাকচুয়ালি সিএসএস কাজ করার জন্য এগুলা কি লাগবে না। এখানে এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে সার্ভের মতো সম্ভবত। এরা বুটস্ট্র্যাপ কোনোভাবে বুঝতে পারে যে ওদের সাইটটাকে কে ইউজ করতেছে, মানে এটা এমন বোঝার জন্য সারা দুনিয়া কত মানুষ এটা ব্যবহার করতেছে, এরকম একটা বিষয় হতে পারে আর কি এটা। বাট এগুলার আপনার কি না রাখলেও কাজ করবে। ইন্টিগ্রিটি ক্রস রিজন এটা ফেলে দিতে পারে। ফেলে দিলে দেখেন আবার আগের মতো হয়ে গেল না নাকি? ওকে, তো আমরা এখানে একটা কমেন্ট করে দিই চলেন, যে বুট স্ট্রাপ সিএসএস, এটা আমার লাগবে না, এটা ফেলে দিলাম। এরপরে এখানে এসে লিখলাম হচ্ছে এটা কি বুটস্ট্র্যাপ জেএস। এটা ক্লিয়ার সব আমরা করতে পারবো না এতটুকু? আচ্ছা, তাহলে আরেকটু কাজ করি এবার। হ্যাঁ, দেখেন ধরো বুটস্ট্র্যাপের কাজ করলে হয়তো বা শেষ হয়ে যাবে না, আমাদের নিজেদের কিছু কি সিএসএস কোড লিখতে হবে। সেই সিএসএস কোডটা কোথায় লিখবো আমরা? এর লিখবো হচ্ছে বুটস্ট্র্যাপের নিচে, বুটস্ট্র্যাপের নিচে। তা আমরা এখানে কাস্টম সিএসএস একটা অ্যাড করবো এখানে ডেফিনেটলি। কিভাবে অ্যাড করবো এটা বলেন তো? ওকে, বা কাস্টম সিএসএস দেখতে পাবো বা মেন সিএসএস। হ্যাঁ, কিভাবে লিংক হয়? লিংক এটা তো আমরা জানি নিশ্চয় নাকি? অ্যাসেটস css.style.cs, মানে সিএস ফাইলটা যেখানে আছে সেখানে দিয়ে দিই। যদি আমাদের ফাইল নাই, আমি লিংকটা জাস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আবার ধরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে কাজ বুটস্ট্র্যাপ কোড আছে সেটা দিয়ে আপনার সব কাজ হয়ে যাবে না, এটা সত্যি কথা। আরো কোড লিখতে হবে আপনাকে, নিজে থেকে লিখতে হবে। সেগুলো কোথায় লিখবেন? একইভাবে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল আপনি বানাবেন, ফাইল বানিয়ে সেটাকে লিংক করে দিবেন। ধরেন সেটা কোথায় আছে জাস্ট আমরা একটা এক্সাম্পল এখানে বোঝাচ্ছি আপনাদেরকে। আমি বললাম হচ্ছে ধরেন কি ডিফল্ট জিএস মানে কি জাভাস্ক্রিপ্ট, কেমন SCRAPT স্ক্রিপ্ট, এখানে লিখলাম কি SRC। এরপর ধরেন এটা আছে কোথায়, ধরেন মনে মনে ধরেন এটা অ্যাসেট ফোল্ডারের ভিতরে, জেএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, তার নাম হচ্ছে কি script.js। এটার নাম হতে পারে কি স্ক্রিপ্ট হতে পারে, এটার নাম হতে পারে হচ্ছে কি মেন হতে পারে, এটার নাম হতে পারে হচ্ছে কি ডিফল্ট হতে পারে, এটার নাম হতে পারে কাস্টম জেএস হতে পারে। ক্লিয়ার? আপাতত আপনি হচ্ছে এখানে ধরেন ডিফল্ট দিতে পারেন। ওকে, কনসেপ্ট বুঝছি আমরা সবাই। আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে এসে আগে বুটস্ট্র্যাপটা কনফিগার করবেন। চাইলে হচ্ছে কি এই টেমপ্লেটটা নিয়ে যে কনফিগার করতে পারেন, অথবা নর্মালি আপনি আপনার মতো করে কোড লিখে এখান থেকে যে
আপনার লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো নিয়ে নিয়ে কি সিএসটা সিএসএ বসাবেন, জেএসটা কি জেএসএ বসাবেন, বসে কনফিগার করবেন। ঠিক আছে, এটা করে একটা 30 মিনিটের একটা ব্রেক নিয়ে নেবেন। এটা করতে আপনার 1 মিনিট লাগবে। ঠিক আছে, এটা প্লিজ সবাই করে ফেলেন। কমান্ড হচ্ছে যে কন্ট্রোল কোশ্চেন মার্ক বা স্ল্যাশ। সবাই কাজ বুঝতে পারছে তো কি করতে হবে? এটা প্লিজ রিকোয়েস্ট করতেছি সবাই একটু করেন, করে তারপর ব্রেক নেন। তাহলে আচ্ছা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ কনফিগারেশনটা বুঝে গেলাম, রাইট? আচ্ছা এইখানে আমাদের কোনো ডাউট নাই। আচ্ছা এখন আমি আবার একটা কোশ্চেন করি, দেখেন। আচ্ছা কোশ্চেনে যাওয়ার আগে আমি হচ্ছে যে এই ফাইলগুলো বানাই ফেলি, কেমন? ফাইল আপনারা কি ফাইলগুলো বানাইছেন না শুধু লিংক করছেন? বানাইছেন, গুড, আপনারা তো আমার থেকে আগে আছেন। আচ্ছা একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে যে ফাইলগুলো বানাইছি এখান থেকে সবসময়, রাইট? এখান থেকে নতুন করে ফাইল বানাইছি। হ্যাঁ, আমি একটু বিএস কোডের ভিতর থেকে বানাচ্ছি, যারা অনেকে জানার কথা, বাট আমরা যারা নতুন আছি বিএস কোডে একদমই, তারা একটু দেখেন। এখন আমার এখানে বলা হচ্ছে যে একটা ফোল্ডার আছে অ্যাসেট ফোল্ডার, হ্যাঁ, কিন্তু আমার এখানে অ্যাসেট ফোল্ডার আছে, কোনো ফোল্ডার নাই, এখানেও নাই, বাট আমরা এখানে বানা দিতে পারবো। জিনিসটা দেখেন যে এখানে দুইটা আইকন আছে, একটা হচ্ছে ক্রিয়েট ফাইল বা নিউ ফাইল, একটা হচ্ছে ক্রিয়েট ফোল্ডার বা নিউ ফোল্ডার। আমি নিউ ফোল্ডারে ক্লিক করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, দেখেন নাম দিলাম কি অ্যাসেট। শেষ। অ্যাসেটের ভিতরে কি থাকবে? একটা সিএসএস ফোল্ডার থাকবে। এবার অ্যাসেট ফোল্ডারে ক্লিক করলাম, ক্লিক করে এরপরে আমি এই ফোল্ডারে নিউ ফোল্ডারে ক্লিক করলাম, তাহলে এখানে অ্যাসেট ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। যদি অ্যাসেটে ক্লিক না করে তাহলে সেটা আবার রুটে হয়ে যেতে পারে, রুটে হলে তো হবে না। এবার আমি এই যে সিএসএস ফোল্ডারে ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করলাম, তাহলে সিএসএস ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হবে ফাইল, এটার নাম দিলাম হচ্ছে style.css। তাহলে দেখেন সিএসএস ফোল্ডারের ভিতরে একটা কি ফাইল ক্রিয়েট হলো, নাম হলো কি html। এবার আমার আবার এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে একটা জেএস ফোল্ডার লাগবে, তাহলে আমরা কোথায় ক্লিক করবো বলেন তো? অ্যাসেট ফোল্ডারে ক্লিক করব, তারপরে জেএস এ ক্লিক করব, তাহলে অ্যাসেটের ভিতরে জেএসটা ক্রিয়েট হবে, হলো। তারপরে জেএস এর ভিতরে একটা ফাইল লাগবে, নাম হচ্ছে default.js। তাহলে কি করব আমরা? প্রথমে জেএস ফোল্ডারে ক্লিক করব, তারপরে নিউ ফাইলে ক্লিক করব, তারপরে এখানে কি জাস্ট নামটা দিয়ে দিব, শেষ। সবাই বুঝি প্রসেসটা? খুবই সিম্পল। তাহলে আমরা এখানে করলে আর এখানে এসে আমাদের কি কাজগুলা করতে হবে না। হ্যাঁ বিএস কোড ইউজ করেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এরপর আমরা একটু দেখি এখানে আসে। আচ্ছা এবার একটা আমি একটা কোশ্চেন করে দেখেন, আমাদের হচ্ছে যদি এই লিংকটা, হ্যাঁ দুইটার সিরিয়াল লিংক আনলাম, সিরিয়াল লিংক কখন কাজ করে কে বলতে পারবেন? ইন্টারনেট থাকলে কাজ করে, রাইট? ধরেন আপনার পিসিতে ইন্টারনেট নাই, তখন কি করবেন, কিভাবে কাজ করবেন? আচ্ছা মেইনলি আমি আপনারা যতটুকু চিনি, ইন্টারনেট না থাকলে আপনারা কাজ করবেন না। হ্যাঁ, তারপরে যদি হচ্ছে যে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের উপায়টা জেনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা উপায়টা জানি। হ্যাঁ আসেন, আমি এখানে হচ্ছে যে এই যে একটা ফাইল যেটা ছিল, এটা আমি একটু রিনেম করে দিচ্ছি, এটাকে বললাম হচ্ছে ধরেন কি সিডিএন। আর একটা ফাইল নিচ্ছি, এখানে এটাকে বললাম হচ্ছে যে লোকাল, মানে হচ্ছে আমি ডাউনলোড করে যেটা করবো সেটা দিয়ে আমরা করবো আর কি, লোকাল। ওকে, এটার মধ্যে আমরা লোকাল লিঙ্ক কিভাবে করে সেটা আমরা দেখবো একটু, চলেন। যে লোকালটা আমরা অন করলাম, এগুলো আমার লাগবে না, এগুলো অফ থাক। এই আমরা এখান থেকে হচ্ছে যে এইটা পদা কি বাদ দিলাম, এটা পদা বাদ দিলাম, আবার আমরা আনবো, এগুলো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার এটা এখন কি আমাদের যে ডিফল্ট যে HTML সেই ডিফল্ট HTML চলে আসলো উইদাউট বুটস্ট্র্যাপ। এটা যদি আমরা রান করি, আবার H1টা ওই যে যুদ্ধের আগে যেরকম ছিল ওইরকমই আবার চলে আসছে। এখন আমাদের এগুলা বাদ দেই, এটা বাদ, একটু এখানে আসি, এই যে গেট স্টার্ট। হ্যাঁ, আমরা এখানে তো ছিলাম, রাইট? এখান থেকে নিচে একটা দেখেন একটা বাটন আছে, নাম হচ্ছে কি ডাউনলোড বাটন। এখানে যাব, এখানে গেলে এই যে দেখাচ্ছে কম্পাইল সিএসএস এন্ড জেএস, একটা ডাউনলোড বাটন। এই ডাউনলোড বাটনের ভিতরে একটা আমরা কি ফোল্ডার পাবো, সেখানে সিএসএস এবং জেএসটা আছে। এবং নিচে দিয়ে গেলে দেখেন ডাউনলোড সোর্স, মানে এখানেও আমরা সিএসএস জেএস পাবো, বাট সাথে আরো কিছু ফাইল টাইল আছে এখানে। তো আমাদের এত ফাইল তো দরকার নেই, আমাদের দরকার কি শুধুমাত্র সিএসএস এন্ড জেএস বা জাভাস্ক্রিপ্ট দরকার। আমরা এটা আমরা একটু করি, আমি একটু, তার আপনারা একটু করে দিন প্লিজ, একটু স্ক্রিন খেয়াল করেন। ক্লিক করলাম, এটা সময় নেবে একটু, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আপনি যেখানে ডাউনলোড হবেন সেখানে যান। এটা নর্মালি এখানে আনজিপ করার দরকার নাই, এটাকে আপনি কি কাট করেন, কাট করে হচ্ছে যে আপনি আপনার লোকেশন নিয়ে যাবেন, কোন লোকেশনে যেখানে আপনি কোড করতেছেন সেখানে নিয়ে যাবেন। আমি এটা করি, এটা একটা ভালো প্র্যাকটিস। নিয়ে এসে আপনি এখানে এটা কি রাখলাম,
আমি আইকনগুলো একটু বড় করে দিচ্ছি, এটাকে আমি আনজিপ করব। ওকে, একবার ডিরেক্টলি আনজিপ করলাম। আনজিপ করার পরে দেখেন এই যে বুটস্ট্র্যাপ 5.33 ডিস্ট, এর ভিতরে যাচ্ছি, যার দুইটা ফোল্ডার আছে, একটার নাম হচ্ছে কি সিএস, একটা হলো জেএস। সিএস এর ভিতরে গেলাম, দেখেন প্রচুর অসংখ্য ফাইল আছে। অসংখ্য ফাইল নিয়ে আপনার এত ঘাবড়ানোর কিছু নাই। এর প্রথম দুইটা ফাইল দেখেন, একটার নাম হচ্ছে bootstrap.css আর একটার নাম হচ্ছে bootstrap min.css। দুইটার মধ্যে একই কোড আছে। কারণ আমাদের একটা কোশ্চেন আসতে পারে, মিন আর উইদাউট মিন দুইটার মধ্যে পার্থক্য কি বা মিল কি, এগুলো আসলে কি। যেটা bootstrap.css এটা হচ্ছে আমাদের নরমাল সিএসএস কোডটা, এটা হলো নরমাল সিএসএস কোড। আমরা যদি একটা ওপেন করে দেখি, দেখেন এটা হলো নরমাল সিএসএস কোড, দেখেন এই যে যেটা আমরা করি ওইরকমই কোডগুলো, ঠিক আছে। আর যেটার মধ্যে মিন লেখা আছে bootstrap min.css, এটা মূলত হচ্ছে যে আপনার এক লাইনের কোড। আমরা যদি এখান থেকে একটা ভিউ থেকে ওয়ার্ডটা আউট করে দিই, দেখেন এটা এক লাইনের কোড। এক লাইনের কোড কখন হয় বলুন তো? যখন এখানে কোনো লাইন ব্রেক থাকে না, কোনো স্পেস থাকে না, তখন এটা হয়ে যায় কি এক লাইনের কোড। আর যখন লাইন ব্রেক থাকে সেখানে ডেফিনেটলি লাইন ব্রেক পরে স্পেস পরে। এবার দেখুন তো এই যে একটা ফাইল, এই কোড লিখতে লিখতে সাইজ বাড়ে, একইভাবে কি এরকম ব্ল্যাঙ্ক স্পেস দিলেও এটা সাইজ বাড়ে, এবার এন্টার দিলেও কি সাইজ বাড়ে। মূলত হচ্ছে যে ফাইলের সাইজ কমানোর জন্য এখান থেকে হচ্ছে কি ওই যে ব্ল্যাঙ্ক স্পেস, তারপর হচ্ছে লাইন ব্রেক, এগুলো কি রিমুভ করে দেয়, দিয়ে দেয়। তো যেটার মধ্যে এরকম থাকে সেটাকে বলা হয় কি মিনিফাইড ভার্সন। কি বলা হয়? মিনিফাইড ভার্সন বা কম্প্রেসড ভার্সন, মিনিফাইড ভার্সন বা কম্প্রেসড ভার্সন। এই মিনিফাইডের এই শর্ট ফর্ম হচ্ছে কি এমআইএন মিন। ক্লিয়ার, সবাই খেয়াল থাকবে। ওকে, এবার আপনি এই দুটার মধ্যে কোড অ্যাকচুয়ালি 100% সিমিলার থাকে, আপনি যে ফাইলটাই নেন না কেন সেই ফাইলটাই কি এখানে কাজ করবে। আমরা বুঝতে পারছি সবাই আমরা? ওকে, এবার আপনি যে কোনো একটা ফাইল নিতে পারেন। আমি ধরেন বুটস্ট্র্যাপ ফাইলটা নিলাম, যেটার মধ্যে দেখেন এটা হলো 275 কেবি আর এটা হলো 228 কেবি, মানে একটু ফাইল সাইজ কি কম আছে। আমি বুটস্ট্র্যাপ সিএসটা নিলাম, এটা নিয়ে আমরা আমাদের অ্যাসেট ফোল্ডারে যে সিএসএস ফোল্ডার আছে সেখানে ভিতরে আমরা কি রেখে দিব। এটা বুঝছি সবাই আমরা? এরপর আমরা আবার হচ্ছে বুটস্ট্র্যাপের ওই ফোল্ডারটার মধ্যে যাচ্ছি আবার, হ্যাঁ এই যে ডিস্টের মধ্যে যাচ্ছি আনজিপ করার পরে, যে এই যে জেএস ফোল্ডারে গেলাম, জেএস ফোল্ডারে গেলে দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে। এত কিছু দেখার দরকার নেই, আপনি দেখবেন কি প্রথম দুইটা ফাইল বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস এবং বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস। এখানেও একই কথা, এটার মধ্যে নরমাল ফ্লোতে কোড লিখা আর এটার মধ্যে উইদাউট লাইন ব্রেক উইদাউট স্পেস কোড লিখা। ওকে, এইটার ফাইল দুটো সাইজ দেখেন, এটা হচ্ছে 203 কেবি, এটা হচ্ছে 79 কেবি। তাহলে এখানে দেখেন একটা ভালো একটা পার্থক্য আছে না সাইজের। এই এই ফাইলটা লোড হতে যে সময় লাগবে এটাতে তার চেয়ে একটু বেশি সময় লাগবে। সেটা হয়তো খুব দ্রুত হতে পারে, আমরা বুঝবো না, বাট সময় কম বেশি লাগবে। এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত আমি এটা নিলাম, যেহেতু আমরা কাজ শিখতেছি এখন, এটা নিলাম, নিয়ে এটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে এনে রেখে দিলাম। তাহলে কি করলাম আমরা বলেন তো? আমরা ডাউনলোড ফোল্ডারে সেটা ডাউনলোড করলাম, দেন বুটস্ট্র্যাপের যে ফাইলটা ডাউনলোড হলো তাকে নিয়ে চলে আসলাম কোথায়, আমাদের যেখানে কাজ করলাম সেখানে এসে অ্যাসেট ফোল্ডারে নিয়ে রাখলাম, আনজিপ করলাম। আনজিপ করে এদের সিএসএস ফোল্ডার থেকে বুটস্ট্র্যাপ সিএসএস এনে আমাদের সিএসএস ফোল্ডারে রাখলাম। এদের জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থেকে বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস বা বান্ডেল মিন জেএস এনে আমাদের জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে কি রেখে দিলাম। একটু কাজ করতে পারবো না আমরা সবাই? পারবো। এরপরে অফলাইন লিঙ্ক আমরা সবাই করতেই পারি। কিভাবে অফলাইন লিঙ্ক করি আমরা? যদি বুটস্ট্র্যাপের যদি সিএসএস লিঙ্ক হয় তাহলে লিঙ্ক, তারপর এখানে আমরা কি লোকেশনটা বলে দিব, কেমন, এবং ফাইল সিলেক্ট করে দিব, কাজ শেষ। আর জেএস লিঙ্ক কিভাবে করবো বলুন তো? স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এখানে এসে লিখবো কি এসআরসি, এরপরে অ্যাসেট মিন, দ্যাট মিনস কি লোকেশন, এন্ড সবার শেষে কি ফাইলটা সিলেক্ট করে দিব। তাহলে আমরা লোকালি বা ডাউনলোড করে বা ম্যানুয়ালি বুটস্ট্র্যাপের লিঙ্কটা আমরা করে ফেললাম। সবাই বুঝতে পারছি আমরা এটা? নাইস। আর এখানে একটু আসেন, এসে দেখেন এটা চলে আসছে। এবার আপনি যদি বলেন যে আপনি আরো ওভারশিওর হবেন এটা কাজ করতেছে কি করতেছে না, সে ওভারশিওর হওয়ারও উপায় আছে। এটা যে কোনো ফাইলের ক্ষেত্রে দেখেন, এই যে এই ফাইলটা নরমালি ওপেন করেন, নরমালি ওপেন করে কন্ট্রোল ইউ চাপবেন, কন্ট্রোল ইউ, তাহলে তাদের এসটিএমএল কোডগুলো আমরা দেখতে পাবো। যদি এসটিএমএল কোড দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ এখানে এদের এদের এখানে কন্ট্রোল ইউ চাপবেন, যে এসটিএমএল কোড দেখা যাচ্ছে দেখেন। ওকে, আচ্ছা, এই কোড যদি দেখা যাচ্ছে এখানে লিঙ্কও দেখা যাচ্ছে, হ্যাঁ এই লিঙ্কে ক্লিক করেন, দেখবেন এটা আসছে। যদি ফাইলটা না পায় এখানে নট ফাউন্ড বা কিছু একটা এখানে দেখাবে, বাট ফাইল এখানে কি দেখাবে সহজ হিসাব। এখানে ক্লিক করেন, ফাইল পাওয়া যাচ্ছে, যদিও কোনো কোড টোড নাই। এরপরে এখানে ক্লিক করেন, ফাইল পাওয়া যাচ্ছে। এবার ধরেন আমি জাভাস্ক্রিপ্টে সরাই দিচ্ছি, ধরেন এখানে এটা আমি সরাই দিলাম, এর নামে তো কোনো ফাইল আমাদের নাই, তাহলে সে আমাদের কি বলবে এবার? এরকম বলবে নট ফাউন্ড, এটা তো আসলে নাই। ঘটনা বুঝতে পারছি আমরা? ওকে,
তাহলে দেখেন আমাদের এতটুকুর মধ্যে শিখলাম কি কি, বুটস্ট্র্যাপ কি, রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক কি, রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক কেন ইউজ করবো, বুটস্ট্র্যাপ কেন ইউজ করবো, রেসপন্সিভ কি, কিভাবে এটা কাজ করে, এরপর বুটস্ট্র্যাপ কিভাবে কনফিগার করতে হয়, অফলাইনে কিভাবে কনফিগার করতে হয়, অনলাইনে কিভাবে কনফিগার করতে হয়। এতটুকুর মধ্যে আশা করি কারো কোনো ঝামেলা নেই। এবার দেখেন আমরা জাস্ট হলো যে বুটস্ট্র্যাপ কনফিগার করলে এখানে ভ্যারিয়েবল কিছু আমরা কি সুবিধা আমরা পেয়ে যাচ্ছি, সেটা আমরা এখানে পেলাম। ওকে, এবার আমরা টেলউইন্ডটা কনফিগার করি একটু, জাস্ট আমি কনফিগার করে দেখাতে চাচ্ছিলাম আর কি আপনাদেরকে, একটু খেয়াল করেন। আমি একটা ফাইল নিলাম, এটার নাম দিলাম হচ্ছে ধরেন টেলউইন্ড, টেলউইন্ড ইন্ডেক্সড টেলউইন্ড, কোনো ঝামেলা তো নেই কোনো, তাই না? ওকে, আমি এখান থেকে এটাকে কেটে দিলাম, বুটস্ট্র্যাপ আর রাখবো না আর কি। হ্যাঁ, তাহলে ধরেন এটা ধরেন টেলউইন্ড দেখে রাখলাম, টেল উইন্ড সিএসএস, টেলউইন্ড সিএসএস, টেলউইন্ড জেএস আছে কিনা যায় না, জাস্ট আমি ফিগারটা রেডি করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা এটা আবার কি হয়ে গেল, ডিফল্ট আমাদের এস্টিমেল হয়ে গেল না? আমরা একটা টেলউইন্ডের ওয়েবসাইটে যাচ্ছি, একটা প্লিজ একটু খেয়াল করি সবাই, এটা টেলউইন্ডের ওয়েবসাইট, এখানে দেখেন ডকুমেন্টেশন আছে এখানে। হ্যাঁ, নিচের দিকে একটু আসেন, দেখেন এই যে এটা টেলউইন্ডের কোড দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এই কোডের গুলোর মাধ্যমে এই কাজটা করতেছে, ওরা বোঝাচ্ছে যে উইদাউট সিএসএস আপনারা শুধুমাত্র আমাদের সিলেক্টর গুলো ইউজ করে কাজগুলো করে ফেলতে পারেন। একইভাবে বুটস্ট্র্যাপের একই কথা, উইদাউট সিএসএস এদের যে সিলেক্টর গুলো আছে সেগুলো দিয়ে আমরা অনেকগুলো কাজ কি করে ফেলতে পারি। ওদের সিলেক্টর গুলো কোথেকে আসতেছে বলেন তো? এই যে ওদের যে একটা সিএসএস ফাইল আছে, এই সিএসএস ফাইলে কি সবগুলা ফাইলে সিলেক্টর, সরি সবগুলা সিলেক্টর লেখা আছে এই যে। ওকে, আচ্ছা এখানে দেখেন এই টেলউইন্ডে আসলে এই ডকুমেন্টেশন বলে একটা কথা আছে, ডকুমেন্টেশন আরেকটার মতো এগুলো দেখেন, ডকুমেন্টেশনে আসলে এখানে সেটআপ কিভাবে করবে বা কনফিগার কিভাবে করবে এটা লেখা আছে, অনেকগুলো উপায় আছে। তার মধ্যে লাস্টে একটা দেখেন ফ্লে সিডিএন, ফ্লে সিডিএনে আসেন, এখানে আসলে ওরা আমাদেরকে একটা কি বয়লার প্লেট দিচ্ছে, এই বয়লার প্লেটের মধ্যে দেখেন তো আমি একটু এইটা একটু নিয়ে একটু নোটপ্যাডে যাই, চলো এটা নিলাম, নিয়ে আমরা নোটপ্যাডে আসি। দেখেন তো বয়লার প্লেটটা বুঝতে পারেন কিনা আপনারা, নতুন কিউট কোথায় আছে, এটা কি হেড, মেটা, এরপরে স্ক্রিপ্ট, এটাকে আগে দেখছেন? এটাই নতুন কোড, এটাই হচ্ছে টেলউইন্ড সিএসএস এর সিডিএন লিংক। এই সিডিএন লিংকের লাস্টে দেখেন কোনো সিএসএস নেই, কোনো কি জেএসও নেই। হ্যাঁ, এটা একটা ফাইল লিংক, ওই ফাইল লিংকের মধ্যে গেলে কিছু একটা আছে, কি আছে আমরা দেখে চলো। এই কোডগুলো আছে এর মধ্যে, হলো যে কি সিএসএস যা জেএস যা যা আছে কি সবই আছে। হ্যাঁ, কোটি কোটি কোড। আপনাদের যখন খুব খারাপ লাগবে এগুলো পড়ুন বসে বসে। Okay? আচ্ছা এখন দেখেন এরা জাভাস্ক্রিপ্টটা যেখানে রাখছে না ওখানেই রাখবেন। আসেন আমরা ফাইলটা একটু রান করি একটু, কেমন? রান করলাম। এই এখন আমি একটা আপনাদেরকে বলছিলাম কি জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে কোথায়, বডি জাস্ট কি উপরে। তবে টেলউইন্ডের ক্ষেত্রে যেহেতু টেলউইন্ডই আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে তোমরা এটা কোথায় ইউজ করো, হেডের ভিতরে, তাহলে আমরা এটা হেডের ভিতরে ইউজ করব। ওকে, দেখেন আমার যেখানে এই কাস্টম সিএসএস তার জাস্ট কি উপরে ইউজ করে দিলাম। ওকে, দেখো কোন চেঞ্জ হয়েছে কিনা, হয়েছে। হ্যাঁ, এরাও হচ্ছে যে ওই বুটস্ট্র্যাপের মতোই, বুটস্ট্র্যাপ যে নিশ্চয় কিছু ফিচার দিচ্ছে কাজ করে রাখছে, এরাও কিছু কাজ করে রাখছে, দ্যাটস ওয়াই এটা কি ছোট হয়ে গেছে। এটা যদি বুটস্ট্র্যাপের মতো বড় করে দিত তাহলে তো বলতো না এটা বুটস্ট্র্যাপ, এজন্য একটু কি ছোট করছে। বলতেছে ওরা বলতেছে যে আমার মধ্যে প্রচুর সিলেক্টর আছে, তোমরা এগুলা নিয়ে নিয়ে ইউজ করো, বড় করতে চাইলে বড় করো, মোটা করতে চাইলে মোটা করো, যা ইচ্ছা করো, সব কোড ওদের মধ্যে আছে। যেমন এখানে লিখছে দেখেন ক্লাস 3 এক্সেল ফন্ট বোল্ড আন্ডারলাইন, দিয়ে কিছু বোঝা যায়? টেক্সটটা 3 গুণ বড় হবে, ফন্টে কি হবে বোল্ড হবে, এরপর টেক্সটের নিচে কি আন্ডারলাইন আছে, মানে ইজিলি মিনিংফুল না এগুলো। এই এটা হয়ে গেছে। এবার একটু আপনারা আমাকে একটু বলেন তো, দুইটার হচ্ছে কনফিগারেশনের মধ্যে এবং কনসেপ্টের মধ্যে কোনো বেশ কম আছে, ডিফারেন্স আছে? একই প্রসেস না, কনসেপ্ট একই। এই জন্য আমি শুরুতে বলতেছিলাম
যে আপনাদের কি 10টা থাকুক আর 20টা থাকুক ফ্রেমওয়ার্ক, আপনি যদি একটা ভালো করে শিখতে পারেন অন্যগুলো শিখতে আপনার সময় লাগতে পারে না। কারণ হচ্ছে আপনি ততক্ষণে কি প্রসেসগুলো বুঝে গেছেন যে কিভাবে কাজ হয়, টেইলর ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কনসেপ্ট ক্লিয়ার সবার? ওকে, নাইস। এখন আমাদের কাজ হচ্ছে যে বুটস্ট্র্যাপটা বোঝা, যে বুটস্ট্র্যাপের যে ফিচার্সগুলো আমাদেরকে দিছে, যেটা দিয়ে অতি দ্রুত আমরা যে কোনো একটা সাইটকে জিরো থেকে কি একদম প্রোডাকশন লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি। সে দ্রুত কাজ করার জন্য ওরা কি কি ফিচার্স, কি কি সুবিধা, কি কি ফ্যাসিলিটিস আমাদেরকে দিচ্ছে, সেগুলো আমরা ধীরে ধীরে বুঝবো এবং আমরা জানবো আর আমরা অ্যাপ্লাই করবো। ওকে, আচ্ছা আমি একটা আপনাকে কোশ্চেন করি একটা, যে বুটস্ট্র্যাপে যে বলতেছে যে খুব দ্রুত কোড করতেছে, বা কোড খুব দ্রুত আমাদেরকে ওদের ফিচার্স গুলো দিচ্ছে, এটা কিসের মাধ্যমে দিচ্ছে ওরা আমাদেরকে বলেন তো? ওদের ফ্যাসিলিটিস গুলো কিসের মাধ্যমে দিচ্ছে? ওদের হচ্ছে যে এই লিঙ্ক গুলোর মাধ্যমে, হ্যাঁ, বা হচ্ছে যে ফাইলগুলোর মাধ্যমে। প্রথমত দুটো উত্তর হচ্ছে, একটা উত্তর হচ্ছে কি এই ফাইলগুলোর মাধ্যমে। ফাইলগুলোর মধ্যে কি আছে? একটার মধ্যে আছে কি ওটা টোটাল সিএসএস সাপোর্ট, একটার মধ্যে আছে কি টোটাল জাভাস্ক্রিপ্টের সাপোর্ট। এবার সিএসএস সাপোর্ট থেকে ওরা আমাদের কি দিচ্ছে? অসংখ্য সিলেক্টর দিচ্ছে। অসংখ্য কি দিচ্ছে? সিলেক্টর দিচ্ছে, যেগুলা লিখা আছে আমরা শুধু নামগুলা জানবো আর আমাদের HTML এরকম করে কি কল করব। কল করলে ওগুলার ডিজাইনগুলো আউটপুটগুলো আমরা আউটপুটে HTML এ পেয়ে যাব। একইভাবে জাভাস্ক্রিপ্টের এরকম অসংখ্য কোড ওরা লিখে রাখছে, সেগুলো শুধু আমরা জানবো আর অ্যাপ্লাই করব, কাজ শেষ। ক্লিয়ার সবাই? তাহলে এখন সিলেক্টরগুলো জানতে হবে, এবং এই বুটস্ট্র্যাপ এই সিলেক্টরগুলো দেওয়ার সাথে সাথে আমাদেরকে আরো কিছু জিনিস দিছে, এগুলাকে বলা হচ্ছে কম্পোনেন্টস। কি বলে? কম্পোনেন্টস। কম্পোনেন্ট জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, ধরেন হচ্ছে রেডিমেড প্লাগইন। ওকে, রেডিমেড কিছু জিনিস, ধরেন আপনার বাসায় একটা হোল্ডার আছে, আপনি দোকান থেকে একটা লাইট কিনে লাগাই দিলেন, তাহলে লাইট তো বানানো লাগতেছে না, বা লাগাই দিলেই জ্বলবে, এরকম একটা জিনিস। আপনার হচ্ছে একটা HTML ফাইল আছে, ধরেন সেখানে আপনার কি বুটস্ট্র্যাপ কনফিগার করা আছে। কথা বুঝছেন? একটা HTML ফাইল আছে, তার মধ্যে বুটস্ট্র্যাপ কনফিগার করা আছে। তাহলে এবার আপনার কি করতে হবে? ধরেন আপনি এই কম্পোনেন্ট গুলো নিলেন আর এখানে রাখলেন, সব রেডি। লাইক ধরেন হচ্ছে আপনার কাছে একটা স্লাইডার লাগবে, কম্পোনেন্টে আসবেন, ক্যারাসেলে যাবেন, এই আপনার স্লাইডার রেডি। ওরা কোড দিয়ে রাখছে, শুধু নিবেন, কোডটা নেবেন, রাখবেন, কাজ হয়ে যাবে। আর কিছু কাস্টমাইজেশন করতে হবে, কারণ সব স্লাইডার দেখতে তো একরকম না। এরপর ধরেন হচ্ছে আপনার একটা ন্যাপ বার লাগবে, আপনি এখানে আসবেন, এখানে এসে ন্যাপ বার এটা কপি করবেন, আপনার ন্যাপ বার রেডি। সিম্পল। এগুলোকে বলা হচ্ছে কি কম্পোনেন্ট, জাস্ট কি প্লাগইন, জাস্ট প্লাগইন করা, রেডিমেড জিনিস জাস্ট প্লাগইন করা। এছাড়া প্রচুর পরিমাণ সিলেক্টর লিখে রাখছে, হ্যাঁ এই সিলেক্টরগুলো আমাদের জানতে হবে, সেগুলো আমাদের ইউজ করতে হবে। যেমন ধরেন হচ্ছে যে টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা টেক্সট জন্য বলে টেক্সট সেন্টার আনতে আমরা কি লিখি? টেক্সট অ্যালাইন সেন্টার। এরা বলতেছে তুমি লিখো শুধু কি টেক্সট সেন্টার, এটার কোডটা আমরা আমাদের সিএসএস তে লিখে রাখছি, তোমাদের কিছু করতে হবে না, এরকম। যেমন ধরেন আমরা যদি একটু ওদের সিএসএস এর সাথে আসি, আমরা এটাতে একটু যাই, হ্যাঁ, ডট টেক্সট সেন্টার, তাদের টেক্সট অ্যালাইন সেন্টার ওরা লিখে রাখছে। তাহলে আমার আর এই কোডটা লিখতে হবে? আমাদের শুধু কি এটা জানতে হবে, জেনে শুধু HTML এসে কল করে দিতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে এসে এই যে এখানে যদি বলি যে ক্লাস টেক্সট সেন্টার, মানে আমরা যদি আউটপুটে আসি, ওকে, সে মাঝখানে চলে আসছে। এটা জন্য আমার কোনো আমাদের কাস্টম কোনো সিএস করা লাগছে? কোনো কাস্টম সিএস করা লাগে না। এটাই হচ্ছে যে কি ওদের সুবিধাগুলো, শুধু ক্লাস কল করতে হবে। হ্যাঁ, সবাই বুঝতে পারছি ব্যাপারগুলো আমরা? ওকে, তাহলে আশা করি বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, টেলওয়েন্ট কিভাবে কাজ করে, এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। কিভাবে কনফিগার করতে হয় এটারও কোনো কথা না। আপনি যদি কেউ যদি বলে যে কিভাবে কনফিগার করে, কিভাবে ইনস্টলেশন করে, আসলে প্রসেস একটাই, কাজ একটাই, নাম ভিন্ন ভিন্ন। ওকে, এখন আবার কি করতে হবে আমাদের বলেন? এগুলো শিখছি, ডাউনলোড তো করে বলছি, সব করে বলছি, ডাউনলোড লাগবে না। চলো আমরা দেখি যে বুটস্ট্র্যাপে আছে কি কি, একটা একটা করে আমরা শুরু করে আসি। আচ্ছা এখানে একটা কথা বলি, একটা দেখেন, আমরা হচ্ছে যে অনেকে তো অনেকদিন গ্যাপ দিছি, হ্যাঁ, আপনারা যে যেখানে গ্যাপ দিছেন, ওই যেটা শুরুতে বলছিলাম, চাইল্ড যদি পসিবল হয়, হাতে সময় থাকে, এগুলো ফিল আপ করেন গ্যাপগুলো। আর যদি সময় না থাকে, যদি অন্য কিছুতে এঙ্গেজ থাকেন, খুবই স্বাভাবিক, অনেকগুলো ক্লাস চলে গেছে, এত কিছু রিকভার করা টাফ ব্যাপার। এতটুকু অন্তত করেন যে হচ্ছে কি শুধু কোড লিখতে পারেন, যাতে কোড লিখতে যেন ভুল না হয়, এতটুকু অন্তত ফিল আপ করেন, করে আজকে থেকে ভালো করে এটা ধরেন।
এখানে আপনার যা যা করছি সবকিছু এখানে আছে। আবার এটা ধরে যখন আমরা আবার কাজ করবো তখন আবার এগুলো কি সবকিছু মোটামুটি করা হয়ে যাবে। ওকে, সো আপনার গ্যাপ থাকলে সেটা কোনো অসুবিধা নাই, শুধুমাত্র রিকোয়েস্ট করবো হচ্ছে কি কন্টিনিউ করেন আর প্র্যাকটিস করেন। আজকে থেকে প্লিজ কেউ রিকোয়েস্ট করতেছি প্র্যাকটিস গ্যাপ দিয়েন না। প্র্যাকটিস গ্যাপ দিলে সমস্যা। আমাদের অনেকে আছে যে হচ্ছে যে আমরা কোড বুঝি কিন্তু লিখতে পারতেছি না, বা লিখতে অনেক সময় লাগতেছে, অথবা লিখতে গেলে ভুল হয়ে যাচ্ছে। এটা একটাই কারণ, সেটা হচ্ছে কি প্র্যাকটিসের অভাব আমাদের। ওকে, সো প্লিজ একটু প্র্যাকটিসটা একটু করেন। এত কষ্ট করে আসেন, দেখেন এই দেশের যুদ্ধ লাগতেছে, প্রতিদিন মায়ানমারের সাথে যুদ্ধ করতেছে, তাও এই যুদ্ধের মধ্যে চলে আসেন আপনারা। ওকে, ও মনে উত্তর কোরিয়ার সাথে করে যুদ্ধ। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট করব। বুটস্ট্র্যাপ আমরা কনফিগার করলাম, সেটা হতে পারে কি সিরিয়াল লিংকের মাধ্যমে, হতে পারে কি ডাউনলোড করে। এরপরে বুটস্ট্র্যাপের ফিচার্স গুলো তো জানতে হবে, তাহলে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো, তাই না? এখন আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি আর কি, এটা একটু ফলো করেন যে এটা কিভাবে ফিচার্স গুলো নিয়ে আপনি জানতে পারেন। এটা একটু দেখেন। প্রথমে যেটা করবেন, আপনি কন্টেন্ট নিয়ে একটু পড়াশোনা করবেন। প্রথমে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, প্রথমে কি নিয়ে পড়াশোনা করবেন? কন্টেন্ট নিয়ে পড়াশোনা করবেন। কন্টেন্টের মধ্যে কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? ধরেন টেক্সট, যাবতীয় টেক্সট। এরপরে ধরেন হচ্ছে কি ইমেজ, টেবিল, এগুলো হচ্ছে কি ইমেজ, এগুলো হচ্ছে কি কন্টেন্ট। এই কন্টেন্ট গুলাতে বুটস্ট্র্যাপ কি ধরনের সাপোর্ট দিচ্ছে, কি ধরনের সিলেক্টর লিখে রাখছে, সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে HTML ফর্মের জন্য বুটস্ট্র্যাপ কি ধরনের সিলেক্টর লিখে রাখছে, কি ধরনের ফিচার্স দিয়েছে, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ফর্মটা পড়বেন এরপরে। হ্যাঁ, প্রথমে কন্টেন্ট, তারপর হচ্ছে কি ফর্ম। তারপরে আবার আপনি চলে আসেন হচ্ছে কি ইউটিলিটিতে। ইউটিলিটিতে আসেন। ইউটিলিটিতে এটা প্রচুর পরিমাণে হচ্ছে ইউটিলিটি লিখে রাখছে। ইউটিলিটি কি? আমরা যে কাজ করার সময় ছোট ছোট সিলেক্টর লিখছি না অনেকগুলা, যেমন কি ডিসপ্লে ফ্ল্যাগস লিখছি, তারপরে কি ফ্লট লেফট ফ্লট রাইটের জন্য আমরা সিলেক্টর লিখছি, ছোট ছোট সিলেক্টর যেগুলো আমরা বারবার রিইউজ করতেছিলাম। এরকম ছোট সিলেক্টর গুলা যেগুলো বারবার রিইউজ করা যায়, এগুলোকে বলা হচ্ছে কি ইউটিলিটিস। হ্যাঁ, যেমন ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের জন্য ওরা অনেকগুলো কি কালার লিখে রাখছে, অনেকগুলো কোড লিখে রাখছে। এই কোডগুলো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য বারবার রিইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে কি ইউটিলিটি, মানে অ্যাড টু গেট তার কাজ শেষ এরকম। এরপরে ধরেন হচ্ছে যে কি ডিসপ্লে আছে, ডিসপ্লের জন্য ওরা অনেকগুলা কি আমাদের সিলেক্টর লিখে রাখছে, সেগুলো হচ্ছে ইউটিলিটি, ছোট ছোট ইউটিলিটি বারবার ইউজ করবেন, রিইউজ করবেন। ওকে, ইউটিলিটি শেখার পরে এবার আপনার হচ্ছে চলে আসবেন হচ্ছে যে আপনি এই লেআউটে। হ্যাঁ, তার মানে দেখেন আপনি প্রথমে কন্টেন্ট নিয়ে ফিচার্স গুলো দেখলেন, ওরা সাপোর্ট গুলো দেখলেন। এরপরে আপনি দেখলেন হচ্ছে কি ফর্মের সাপোর্ট গুলো দেখলেন। এরপরে আপনি বুটস্ট্র্যাপের আর বাকি যাবতীয় যে কি ইউটিলিটি গুলো আছে, এগুলো নিয়ে আপনার নলেজ নিলেন। তার মানে আপনি কাজ করার জন্য রেডি হয়ে গেলেন। এবার আপনার দরকার কি একটা স্ট্রাকচার কিভাবে রেসপন্সিভ করে বুটস্ট্র্যাপের মাধ্যমে সেটা জানা। তাহলে সেটা জানতে হলে কোথায় আসতে হবে? লেআউটে আসতে হবে। লেআউটের মধ্যে খুব সুন্দর করে, খুব মানে সহজ ভাষায় বলে রাখছে কিভাবে একটা টেমপ্লেটকে আপনি বুটস্ট্র্যাপের মাধ্যমে করবেন এবং কিভাবে সেটাকে রেসপন্সিভ করবেন। ওকে, এটা জানলে দেখেন তো আপনি একটা লেআউট বানাতে পারবেন, এবং লেআউটের মধ্যে কি কন্টেন্ট, সেটা কি টেক্সট টাইপের হোক, ইমেজ টাইপের হোক, টেবিল টাইপের হোক, বা ফিগার ফর্মের হোক, আপনি খুব সহজেই এইগুলা কাজে লাগাই বা আদার যেগুলো আছে সবগুলো কাজে লাগিয়ে আপনি করে ফেলতে পারবেন। ক্লিয়ার সবাই? এবং এর পরে আপনি যখন টেমপ্লেট করবেন, আপনার সেখানে কি ন্যাপ বারের দরকার হতে পারে, আপনার সেখানে হচ্ছে কি বাটনের দরকার হতে পারে, আপনার সেখানে স্লাইডারের দরকার হতে পারে। হ্যাঁ, সেখানে তখন আপনি আবার ইউজ করবেন হচ্ছে কি কম্পোনেন্টস গুলা। এগুলো ইউজ করার কারণে আপনার কাজটা আরো দ্রুত হয়ে যাবে। ক্লিয়ার সবাই? Okay. আপনারা যখন হচ্ছে কোনো কাজ করবেন আর কি, যদি কোনো ক্লায়েন্ট আপনারা ধরেন কাজ দিল, সেই কাজটা দেওয়ার সময় আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই যে আমার সাইটটা দেখতে হলো যে দারাজের মতো হইতে হবে বা আলিবাবার মতো হইতে হবে, এরকম রিকোয়ারমেন্ট দেয় নাই আপনারা। হ্যাঁ, আপনারা বলছে যে আমার এরকম এরকম জিনিস লাগবে, তুমি ভালো করে তোমার মতো করে দাও। তখন আমি যেটা করি পার্সোনালি, ট্রাই করি হচ্ছে যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট গুলো কাজে লাগার জন্য। হ্যাঁ, তাহলে যেটা হয় যে আমাকে বেশি কোড লিখতে হচ্ছে না, কম সময়ে কাজ হয়ে গেল। আপনারা এটা ট্রাই করবেন, যে ট্রাই করবেন যে বুটস্ট্র্যাপ দিয়ে ম্যাক্সিমাম কাজগুলো কি করে ফেলার, বা আপনাদের কাছে যে ফ্রেমওয়ার্ক থাকে সেই ফ্রেমওয়ার্ক দিয়ে ম্যাক্সিমাম কাজগুলো কি করে ফেলার। তাহলে আপনার HTML কোড কম করা লাগবে এবং CSS কোড কি অনেক কমে আসবে, জাভাস্ক্রিপ্ট কোড অনেক কমে আসবে। ক্লিয়ার সবাই? নাইস। চলেন তাহলে আমরা হলো এখান থেকে একটা করে শুরু করে আসেন। প্রথমে আমরা একটু কন্টেন্টে আসি। একটু আপনারা একটু প্লিজ সবাই প্রথমে কন্টেন্টে এসে
টাইপোগ্রাফিটা একটু পড়েন সবাই, একটু দেখেন, তারপরে আমি হচ্ছে আপনাকে বুঝিয়ে দিচ্ছি পুরোটা। একটু 5 মিনিট একটু দেখেন টাইপোগ্রাফিটা। হ্যাঁ, কোথায় আছে এটা? ডকুমেন্টেশনে নিচের দিকে আসলে কন্টেন্ট থেকে টাইপোগ্রাফি, এটা একটু সবাই একটু পড়েন প্লিজ। কেউ যদি খুঁজে না পান পাশের জন্য একটা হেল্প করেন। আমরা টাইপোগ্রাফিটা একটু বুঝি একটু। হ্যাঁ, টাইপোগ্রাফি কি এটা আমরা নিশ্চয়ই জানি, আমরা শুরুর দিকে আমরা আলাপ করছিলাম এগুলো নিয়ে, যখন আমরা সিরিজ শুরু করছিলাম তখন আমরা টাইপোগ্রাফি নিয়ে আলাপ করছিলাম। কেমন? এখানে দেখি, এখানে হচ্ছে যে বুটস্ট্র্যাপের সাপোর্ট গুলো আমরা একটু করে দেখা শুরু করবো এখন থেকে। প্রথমে হচ্ছে যে হেডিং গুলো রাখছে ওরা। হ্যাঁ, হেডিং গুলো দেখেন, নর্মালি যদি আমরা অলরেডি এটা ইউজ করে ফেলছি একটা হেডিং গুলো যদি আমরা এখানে ইউজ করি, এগুলোর জন্য আমাদের কোনো কাস্টম সিএসএস লিখতে হবে না। বুটস্ট্র্যাপের লাইব্রেরিতে যে সমস্ত সিএসএস আছে ওই সিএসএস গুলো দিয়েই আমরা এটার আউটপুট গুলা কি খুব সুন্দরভাবে পেয়ে যাবে। এই যে একটু যদি আমরা উইদাউট সিএসএস যদি বুটস্ট্র্যাপ যদি দেখি, হ্যাঁ, তাহলে দেখবেন যে এদের আসল রূপটা বের হয়ে আসবে আর কি। এটা তো আমরা চাই না নরমালি, তখন আমরা এটার জন্য আবার কি সিএসএস করি, আমরা কাস্টম কোড করি। হ্যাঁ, এরপরে হচ্ছে যদি দেই তাহলে হচ্ছে বুটস্ট্র্যাপের এগুলা চলে আসছে। ক্লিয়ার? ওকে, এখন শুধু হচ্ছে যে এই, আচ্ছা এগুলা কি, এগুলা কেন আসলো? এখানে তো আমরা কোনো সিএসএস করি নাই, এগুলা কেন আসতে পারে? আবার এখান থেকে কোনো সিএসএস ক্লাসও কিন্তু অ্যাড করি নাই, তাহলে কোথা থেকে আসতেছে এগুলো? এগুলো হচ্ছে যে ফাইল থেকে ডেফিনেটলি আসতেছে। এটা হচ্ছে যে মূলত এই HTML ট্যাগ গুলো যদি ওদের ডিফল্ট সিলেক্টর বলি না আমরা, বা HTML ট্যাগ সিলেক্টর বলি না, ওই HTML ট্যাগ সিলেক্টর আছে এখানে। হ্যাঁ, আমরা যদি একটু যদি দেখি সিএসএস ফাইলে এসে ওদের, হ্যাঁ, এটা আছে কোথাও একটা। হ্যাঁ, তো আমরা দেখছিলাম রাইট। তো আমরা যদি সার্চ করি H1, এই যে, হ্যাঁ, এই যে এগুলা থেকে আসতেছে। আচ্ছা, সাথে আবার আছে হচ্ছে কি ক্লাস সিলেক্টর। তার মানে হচ্ছে ধরেন আমি এটার কপি যদি করি, এটার কপি করে আমি যদি এখানে রাখি, একটা এইটার দিচ্ছি, ওকে, ধরেন পি দিলাম, আমি সবগুলো সিলেক্ট করে দিচ্ছি একসাথে। হ্যাঁ, পি, দেখেন আমি একসাথে সবগুলো যদি একই সাথে অনেকগুলো একই সিরিয়ালে থাকে সিমিলার টাইপের, হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমটাতে আপনি ক্লিক করবেন, এরপর হচ্ছে কিবোর্ড থেকে শিফট আর অল্টার চাপবেন, শিফটার কি অল্টার, এবং লাস্ট ওয়ানে এসে কি ক্লিক করবেন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আর আমি এগুলো একটু পাশে এনে আবার কি পি ক্লোজ করলাম। ওকে, আর এটা শুরুতে নিয়ে আসলাম এগুলারে। ওকে, এটা দেখেন সবগুলো পি, নো প্রবলেম। এবার জাস্ট এখানে যদি আমি বলে দিই ক্লাস H1, তাহলে দেখতে সবগুলো কি H1 এর মতো হয়ে যাবে। এখন এগুলোকে আসলে H1, এটা পি, এটা হলো কি ডিজাইনের জন্য H1, আর এটা হলো কি অ্যাকচুয়াল H1। ওকে, আর এগুলো শুধু যে আপনারা হেডিং ইউজ করবো তা না, এগুলো যে কোনো টেক্সটের মধ্যে আমরা এই H1 থেকে H6 যে ক্লাসগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারবো। ক্লিয়ার? আবার এই যে ধরেন এটা H1, এখানে আপনি যদি চান যে H1 এর সাইজটা একটু ছোট করবেন, তাহলে এখানে এসে বলে দিতে পারেন কি ক্লাস ধরেন কি H6, তাহলে সেটা H6 এর সমান ছোট হয়ে যাবে। সব বুঝতে পারলাম বিষয়টা? তার মানে ক্লাস ইন্ডিপেন্ডেন্ট, এগুলো যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। ওকে, আশা করি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এরপরে এখানে আসেন আবার একটু স্ক্রিনে। এরপরে বলতেছে যে কি আমাদের যদি H1 থেকে আরো বড় টেক্সটের দরকার হয় তখন কি করবো? তখন ওরা বলতেছে কি আপনারা ডিসপ্লে হেডিংটা ইউজ করেন। এখানে 6টা হেডিং আছে, ডিসপ্লে 1 থেকে শুরু করে ডিসপ্লে 6 পর্যন্ত। যেমন ধরেন আমি যদি এখানে এসে যদি লিখি যে ক্লাস ডিসপ্লে 1, তাহলে এটা দেখুন যে হচ্ছে কি এরকম বড় হয়ে গেছে, অনেক বড়, এর চেয়ে আর বড় নাই। আর যদি ডিসপ্লে 6 যদি দেই তাহলে এটা ওইরকম করে ধীরে ধীরে কি 1 2 3 আকারে এটা ছোট হবে অনেকটা, এখানে যেভাবে দিচ্ছে কি এরকম। এখানে ওরা হচ্ছে সাইজগুলো ওরা আমাকে বুঝাই দিচ্ছে আমাদেরকে যে 1 থেকে 6 এ কত গ্যাপ আছে, যেমন কি 5 আরএম একটা, এরপর 4.5 4 3.5, তার মানে কি 0.5 আরএম করে করে কি কমতেছে। আরএম নিয়ে আমরা আলাপ করছিলাম, আপনি খেয়াল আছে নিশ্চয়ই না যারা ক্লাস করছেন। আরএম কি? আরএম হচ্ছে রিলেটিভ, হ্যাঁ, এটা হচ্ছে ইএম
রিলেটিভ ফন্ট সাইজ, অর্থাৎ প্যারেন্টের একটা ফন্ট সাইজ থাকে, তার সাথে মাল্টিপ্লাই হয়ে হয়ে এগুলা কি কাজ করে। এরপরে এখানে একটা জিনিস দেখেন, লিড বলে একটা কথা আছে, লিড। ওকে, এটা জাস্ট একটা কি সিলেক্টর, এটা দিলে একটা ডিফারেন্ট টাইপের একটা টেক্সট আসে একটু। হ্যাঁ, আমরা যদি একটু দেখি এখানে, ধরেন আমি এখানে একটা পি, দুইটা পি নিব আমি এখানে, চলেন এটা নিচ্ছি, আর একটা দুইটা পি নিব, উপরে আসলাম, একটা পি দিলাম, দিয়ে তারপর লিখলাম কি, ধরেন লোরেম 20, লোরেমের কিছু টেক্সট আসলো, আমি আরেকটা ডুপ্লিকেট করলাম এটাকে, এই দুইটা টেক্সট, কেমন? এটা আউটপুট যদি দেখি আমরা, এই কোনো চেঞ্জ নাই। এবার এসে আপনি নিচেরটার মধ্যে বা উপরেরটার মধ্যে লিখেন যে ক্লাস লিড, তাহলে তো একটা ডিফারেন্ট হয়ে গেছে দেখেন লেখাটা। এখানে কি হচ্ছে, ফন্ট সাইজটা কিছুটা কি বড় করে দিচ্ছে, আর ফন্ট ওয়েটটা কিছুটা কি কমায় দিচ্ছে, তাহলে সুন্দর একটা টেক্সট হয় না। ওই ফন্ট ওয়েট কমার কারণে এটা একটু হালকা হালকা লাগতেছে এরকম। তাহলে অনেক সময় এরকম হয় না যে পি এর যে ডিফল্ট, এটা অনেক সময় আমরা চাই না, এজন্য একটু কি চেষ্টা করে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, যখন হচ্ছে আমরা একটা ডিফারেন্ট পি এর দরকার হবে, এটা আমরা দিতে পারি। আবার এটা শুধু পি তে না, শুধু ওই যে আগের মধ্যে একই কথা, যে কোনো আপনার টেক্সটের মধ্যে দিলে কাজ করবে এগুলো। যেমন আমি যদি ধরেন এইচ ওয়ান এর মধ্যে দিয়ে বসে যদি থাকি, ধরেন এখানে আমি বললাম কি ক্লাস লিড, এবার ওর কি হবে আবার বলুন তো, দেখেন এই দুইটা সেম হয়ে গেছে না? কোনটা পি কোনটা এস টু বুঝার উপায় আছে? যাই হোক, ঘুমায়েন না, দেখেন আপনারা। এরপর এগুলা দেখেন, এগুলো হচ্ছে যে আমরা যে ফরম্যাটিং ট্যাগ শিখছিলাম না, ফরম্যাটিং ট্যাগ কি কি ছিল, ফরম্যাটিং ট্যাগ খেয়াল আছে আপনাদের? হচ্ছে মার্ক ছিল, স্ট্রং, এরপরে কি ইএম, ইএম ছিল, হ্যাঁ, তারপরে কি ছিল ইটালিকটারে ইএম, তারপরে ছিল কি স্ট্রং, ইউ, তারপরে আর কি স্মল বিগ, এগুলা ছিল, রাইট? তারপরে ইউ ছিল, ইন্স ছিল, ডেল ছিল, রাইট? এগুলা ছিল। তো ওগুলাই এখানে সেম গুলাই আছে, চেঞ্জের কিছু নাই, শুধুমাত্র কি ওই ডিজাইন গুলো একটু হয়তো একটু চেঞ্জেস করছে। আর যেমন কি মার্ক, মার্কলি ইউরো কালার আসতো, সেগুলারে মার্ক ইউরোলি কালারে আসে, বাট একটু কি চেঞ্জ করছে। এরপরে যেগুলো ধরেন কেটে কেটে দিচ্ছে, এগুলো একই রকম কেটে দিচ্ছে বা আন্ডারলাইন আসছে, বাট ওই মোটা আন্ডারলাইনটা একটু হয়তো কি চেঞ্জ করছে, মানে একটু ডিজাইন দিচ্ছে আর কি এটার মধ্যে। যেমন দেখেন এখানে ডেল আছে, এটা কি কেটে দিবে, এস এস দিয়েও কেটে দিচ্ছে, ইন্স দিয়ে হচ্ছে কি আন্ডারলাইন আসতেছে, ইউ দিয়েও কি আন্ডারলাইন আসতেছে। টু মিনস শুধু আন্ডারলাইন, এটার কোনো পার্থক্য মানে আর কোনো মিনিং নাই। ইন্সের যে আন্ডারলাইন আসছে, এটার একটা মিনিং আছে। কি মিনিং দেখেন, দিস লাইন অফ টেক্সট ইজ মিন টু বি ট্রিটেড অ্যাজ এন অ্যাডিশন টু দ্য ডকুমেন্ট, মানে এটা আগে ছিল, নতুন করে এটা কি অ্যাড হয়েছে, এটা এরকম বোঝানোর জন্য ইউজ করতেছে কি ইন্স। কারণ আপনার আউটপুটটা ইউজার হয়তো বা বুঝবে না ভিতরে কোড কি আছে, কিন্তু ব্রাউজার বুঝবে, সার্চ ইঞ্জিন বুঝবে। সো কোডগুলো মিনিংফুল করতে হবে। এরপর এস এর মধ্যে কি বলছে দেখেন, দিস লাইন অফ টেক্সট ইজ মিন টু বি ট্রিটেড অ্যাজ নো লঙ্গার অ্যাকুরেট, মানে এটা আর কি অ্যাকুরেট না, বাতিল হয়ে যায় না, কিন্তু এটা অ্যাকুরেট না, সঠিক না। ডেলও বলতেছে কি দিস লাইন অফ টেক্সট ইজ মিন টু বি ট্রিটেড অ্যাজ এ ডিলিটেড টেক্সট, এটা একদম কি বাতিল হয়ে গেছে। ওকে, এবার এটা কোথায় ইউজ হয়, ধরেন হচ্ছে যে আমাদের যে ডিসকাউন্ট প্রাইস গুলো থাকে, এগুলোতে আমরা এটা ইউজ করতে পারি। যেমন যেটা হলো যে কি রেগুলার প্রাইস ছিল, সেটা এখানে রাখতে পারেন এস এর মধ্যে, তার মানে এটা কি এখন আর নাই, কিন্তু পুরোপুরি বাতিল না। আর যেটা বর্তমানে আছে সেটা দিয়ে দেবো কি ইন্স এর মধ্যে, এটার মধ্যে, শেষ, সিম্পল। এরপর স্মল দিলে হচ্ছে কি হয়, নর্মাল তুলনায় টেক্সটটা কিছুটা কি ছোট হয়। এরপরে স্ট্রং দিলে মোটা হয়, ইএম দিলে কি হয় ইটালিক হয়, শেষ। এখানে এসে একটা মজার ব্যাপার বলতেছে ওরা, যে মার্ক স্মল ইউ এস এর কাজগুলা আমরা চাইলে সিএসএস সিলেক্ট দিয়ে মাধ্যমে কি করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে এই জন্য যেরকম একটা সিএসএস সিলেক্ট লিখে রাখছে না কাস্টম সিলেক্টর, ওই রকমই ব্যাপারটা মার্ক। তাহলে হচ্ছে মার্কের মধ্যে কাজ হবে, স্মল দিলে স্মল মধ্যে কাজ হবে, এটা দিলে এটার মধ্যে কাজ হবে, এটা দিলে এটার মধ্যে কাজ হবে। যেমন ধরুন আমরা যদি এখানে আসি, ধরেন এই টেক্সটের মধ্যেই, হ্যাঁ, ধরেন আমি কোথাও একটা, ধরেন এটার মধ্যে, হ্যাঁ, এই টেক্সটের মধ্যে ধরেন আমি একটা এসপেন দিচ্ছি, এসপেন দিলাম, হ্যাঁ, এখানে এসে ধরেন আমি লিখলাম হচ্ছে কি ক্লাস এসমল। তাহলে নরমালি এসমল যেটা করতো, এই ক্লাস এসমলও কি আমাদেরকে সেম কাজটাই করে। দেখেন তো এই টেক্সটটা তুলনামূলক কিছু ছোট হয়েছে না, দেখেন তো। আচ্ছা, এরপরে যদি আমি যদি এখানে বলি হচ্ছে কি মার্ক, তাহলে সে কি মার্ক হবে, মার্ক।
সো ইজি ব্যাপারগুলো। নিচের দিকে আসেন একটু। এখানে একটা জিনিস আছে, এটা পুরাই অকাজের। আচ্ছা, আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ জানি, টাইটেলের কাজ জানি। টাইটেল কি করে? অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে যে শর্ট ফর্মের যে টাইটেলটা থাকে সেটা এখানে কি আমাদের জাস্ট কি শো করে, রাইট? একটা ক্লাস নিয়ে আসছে, নাম হচ্ছে ইনিশিয়ালিজম। সেটা দিয়ে আসলে তেমন কোনো, এই দুটো দেখেন, এটার মধ্যে একটার মধ্যে ইনিশিয়ালিজম আছে, একটার মধ্যে নাই। কোনো পার্থক্য দেখতে পান আপনারা? তেমন কোনো পার্থক্য নাই এখানে, এটা বাদ। এবার ব্লক কোড। ব্লক কোড দুই রকম হয় আমরা জানি, একটা হচ্ছে কি শর্ট ব্লক কোড শুধু কিউ, আর একটা হচ্ছে কি লং ব্লক কোড বা কি আপনার হচ্ছে নর্মাল ব্লক কোড, সেটা হচ্ছে ব্লক কোড দিয়ে লিখতে হয়। এই ব্লক কোডের জন্য এইভাবে সেট আপটা করছে ওরা, দেখেন ব্লক কোডের একটা ক্লাস নেম রাখছে, সেটাও কি ব্লক কোড। এরপরে এখানে একটা এরিয়া বানাইছে, দেখেন। আচ্ছা, আমি আপনাদেরকে আগেও একবার বলছিলাম যে আমরা যদি ধরেন কোনো একটা কন্টেন্ট দিলাম, তার একটা ক্যাপশন আসবে, ক্যাপশন সহ কন্টেন্ট। এ ধরনের কন্টেন্টের জন্য আমি বলছিলাম কি ফিগার ইউজ করেন আপনারা। হ্যাঁ, ওরাও ধরেন সেম কাজটাই করছে এখানে। আমরা একটু এটা ইউজ করে একটু দেখে আসেন ফিগার, তাহলে ফিগারটা আবার একটু আমাদের কি আইডিয়া হয়ে যাবে। এই ফিগার শুরু শেষ, ব্লক কোডটা শুরু হচ্ছে, তারপরে কি এটার ক্যাপশনটা আসছে ফিগ ক্যাপশনের ভিতরে। ব্লক কোডটা যেখানে লিখলো, এই ব্লক কোডের ভিতরে পি দিয়ে বা যা দিয়ে আপনি লিখেন কোনো প্রবলেম নাই, এর ক্লাস দিয়ে দেবেন একটা কি ব্লক কোড। আর ফিগ ক্যাপশন যেটার মধ্যে বলতেছে কি ব্লক কোড ফুটার। এরপরে এখানে আবার ওই যে ক্যাপশনটা বলে দিচ্ছে, ক্যাপশনের ভিতরে দেখেন একটা সাইড ট্যাগ নিয়ে আসছে, একটা সাইড, সাইড ট্যাগ শুরু, সাইড ট্যাগ কি শেষ। এই সাইড ট্যাগের কাজ হচ্ছে টাইটেল বলা, মানে যে আমরা টাইটেলটা বলতেছি সেই টাইটেলটা আসবে কিসের মধ্যে, সাইড ট্যাগের মধ্যে। হ্যাঁ, ধরো আপনি এখানে একটা ছবি দিয়ে বললেন, একটা ব্লক কোড লিখলেন যে 2024 সালে ছাত্ররা আন্দোলন করে হচ্ছে কি সরকারের বিরুদ্ধে, সরকারকে ক্ষমতাচ্যুত করছে, এরকম। আর টাইটেলটা ধরেন কি এটা লিখে দিলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এভাবে লিখে দিলে এটা লিখতে হচ্ছে কিসের মধ্যে, সাইডের মধ্যে। ক্লিয়ার? আবার এই সাইডের কাজ হচ্ছে কি আরেকটা কাজ আছে, টাইটেলের পাশাপাশি রেফারেন্স দেওয়া। কি দেওয়া? রেফারেন্স দেওয়া। রেফারেন্স দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করি সাইট নামে একটা অ্যাট্রিবিউট। সাইট নামে একটা কি অ্যাট্রিবিউট। যেমন ধরেন আপনি যে কথাটা বললেন, কথাটা কিন্তু কয়েকদিন পরে সরকার চেঞ্জ হয়ে গেলে কিন্তু আবার আপনার কি কি হবে তো আপনারা জানেন। তখন এই জন্য হচ্ছে আপনারা ধরেন রেফারেন্স দিয়ে দিলেন। তখন তখন আপনি যে কথাটা বললেন, ধরেন এই কথাটা একটা নিউজ ধরেন প্রথম আলোতে আছে, সেই প্রথম আলোর রেফারেন্সটা এখানে আপনি কি দিয়ে দিলেন, সিম্পল। এবার আপনার এই কাজের জন্য আপনার যদি কোথাও নিয়ে যাওয়া হয়, আপনি বললেন ভাই এটা তো আমার কথা না, এটা হচ্ছে কি ওদের কথা। কিন্তু এই কথাটা কিন্তু নর্মালি কিন্তু ইন জেনারেল মানুষ দেখবে না, এটা হাইড থাকে। বাট যদি যখন গুগল বা সার্চিং পরে, তখন ওরা কিন্তু বুঝতে পারে যে আপনি যে কথাটা বলতেছেন সেটা আপনার কথা না, সেটা একটা কি রেফারেন্স আছে, মানে এটা কি ভ্যালিড। যেমন ধরেন আপনি রবীন্দ্রনাথের একটা উক্তি দিচ্ছেন এখানে, রবীন্দ্রনাথ তো মনে করেন আমাকে আপনাকে উক্তিটা বলে যায়নি, সে নিশ্চয়ই বলে গেছে যে এরকম রেফারেন্স কোথাও একটা আছে। সেই রেফারেন্সটা আপনি প্রথমে টাইটেল দিবেন, ধরেন তার কোনো একটা বুকের এখানে টাইটেল দিলেন, সেই বুকটা কোথায় আছে বা কোথায় পাওয়া যাবে সেই রেফারেন্সটা এখানে কি দিয়ে দিলেন। কথা বোঝা গেল কনসেপ্টটা? আচ্ছা, বাট এখানে আসেন, এটা হচ্ছে ব্লক কোড, দেখা যায়। এটা দেখেন, আমরা এখানে একটু আসি, এখান থেকে আমি ব্লক কোড থেকে ক্লাসটা রিমুভ করে দিচ্ছি। দেখেন কথা শুনুন, দেখেন ব্লক কোড থেকে ক্লাসটা আমি কি রিমুভ করে দিলাম। দেখেন তো কোন চেঞ্জ হয়েছে কিনা এখানে, এনি চেঞ্জ এই লাইনের মধ্যে, খেয়াল করেন তো। এবার দেখা যাচ্ছে নাকি? তাহলে এখানে এই ক্লাসটার তেমন একটা ভূমিকা নাই। হ্যাঁ, হালকা একটু বড় ছোট হয়, হালকা, ওকে, একটু বড় ছোট করছে শুধুমাত্র সে। এরপরে দেখেন এখানটা লিখলেন, কথাবার্তা শেষ। এবার ফিক ক্যাপশনে আসলাম, এখানে এসে এখান থেকে আমরা এটাকে কি ফুটারটা সরাই দিচ্ছি। এবার দেখেন তো কোন চিন্তা পাইছেন কিনা, এটা ভালো চিন্তা আছে না এটার মধ্যে। এটা ডিজাইন টিজাইন সব চলে গেছে, খেয়াল করেন, আবার আসছে, মানে ডিজাইন টিজাইন সব চলে, তার মানে কি এটা আমাদের লিখতে হবে, লাগবে এগুলো। হ্যাঁ, এই জাস্ট এ হলো ফিগারের কাজ আর কি। ফিগার কাজ আমরা আগেও বুঝলাম, এটার মধ্যে ব্লক কোড কিভাবে ইউজ করে সেটা আমরা কি দেখলাম আর কি। এটা নিয়ে কার কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন? নাইস। এগুলো একটা প্লিজ খেয়াল রাখবেন, এগুলো এগুলো খেয়াল না রাখলে হবে না। আমরা আবার বুট স্টেপে আসলাম। হ্যাঁ,
আবার দেখেন এরা হচ্ছে যে পুরা এই যে এটাকে এদিক সেদিক মুভ করায় নিয়ে গেছে। এটা কিভাবে করছে দেখেন, এটা এখানে যদি আমি যদি বলে দিই ক্লাস টেক্সট ধরেন এন্ড, এগুলো আমরা শিখবো, এরপর আসবে। দেন এটা পুরোটাকে এক পাশে চলে আসছে। এরপর যদি বলেন যে টেক্সট কি সেন্টার, তাহলে দেখুন এটাকে মাঝখানে চলে আসছে। ভালো না বিষয়টা? সুন্দর। এগুলো আমরা শিখবো, টেক্সট সেন্টার এন্ডের মিনিং কি, এগুলো আমরা শিখবো। এগুলো সেটা ঠিক আছে, বাট এটা আলাদা চ্যাপ্টার আছে আর কি, আমরা সেখানে পাবো এগুলো। এরপরে দেখেন এখানে সুন্দর একটা জিনিস আছে, এটা হচ্ছে কি লিস্ট। ওকে, লিস্টের কাজ কিন্তু আমরা জানি নাকি, লিস্ট ইউএলএলআই। আর আমি এখানে একটা ইউএলএলআই দিলাম। হ্যাঁ, দেন এটা সুন্দর একটা ইউএলএলআই। কি হচ্ছে এখানে দেখেন, ইউএল শুরু, ইউএল শেষ, এলআই এলআই এলআই, এখানে এসে আরেকটা এল এর ভিতরে আরেকটা কি ইউএল আসছে। এটাকে এরকম আসলে এটাকে বলা হচ্ছে কি বলেন তো, নেস্টেড ইউএল। নেস্টেড ইউএল। ওকে, আচ্ছা, এটা দেখতে কিরকম দেখেন, এই এত সুন্দর কিন্তু নর্মালি আসার কথা না, এটা বুটস্ট্র্যাপ আছে দেখে এরকম কি সুন্দর আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি একটু কনসেপ্টটা বলি আপনাদেরকে। আমরা অনেক সময় জায়গায় ড্রপ ডাউন দেখি না এরকম। হ্যাঁ, এই ড্রপ ডাউনটা মূলত হচ্ছে যে এই প্রসেসে স্ট্রাকচারটা বানায়। যে একটা আমরা নরমালি এল এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিই, তখন ওখানে কি করে এল এর ভিতরে আরেকটা ইউএল নিয়ে আসে। এটাই হচ্ছে যে ড্রপ ডাউনের স্ট্রাকচারটা। দেন সিএসএস দিয়ে আর বাকি কাজগুলো কি করে ফেলে আর কি। ক্লিয়ার? এবার দেখেন আমরা এখন চাচ্ছি যে এই বুলেটগুলো আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, তাহলে জাস্ট আপনি এখানে লিখবেন হচ্ছে কি ক্লাস আনস্টাইলড, এটা লিখলেই আপনার কাজ শেষ। এই, তাহলে বুলেটগুলো সব চলে যাবে, মানে বুলেট চলে যাবে এবং মার্জিন প্যাটার্ন সেগুলোও চলে যাবে। এখন দেখেন এরা আরো মজার ব্যাপার দেখেন, এখান থেকে যদি আমি যদি এই এলাটা সরাই দিই, এখানে আপনি বুঝবেন না এটাকে আসলে কি এলআই নাকি একটা পি, বুঝার কোনো উপায় নেই। এমন ভাবে কোডটা এত স্মুথলি করছে, এগুলো এত স্ট্যান্ডার্ড। এখানে দেখেন এদের যে টেক্সটগুলো যেগুলো আছে দেখেন, এগুলো অনেক বেশি হচ্ছে স্মুথ না। আপনি যদি এগুলো ইউজ করেন আপনার সাইটটা অটোমেটিক্যালি প্রফেশনাল হয়ে যাবে, আপনি এটার জন্য এক্সট্রা কোনো খাটনি খাটতে হবে না। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা জিনিস আছে, এখানে ইনলাইন, মানে আমরা যদি চাই যে ইউএলএল কে ইনলাইন করতে, সেটা এখানে ওরা বলছে কিভাবে করবেন। বাট এছাড়া আরো অনেক উপায় আছে, সেগুলো দিয়ে আমরা নর্মালি করে ফেলবো। যেমন ধরেন এখানে যদি আমি যদি বলি যে ডিসপ্লে ফ্লেক্স, এই নামে ওদের সিএসএস সিলেক্টর আছে, দেখুন সবগুলো এক লাইনে এসে বসেছে। ফ্লেক্সের যেটা কাজ, যে চাইল্ডলাইক কি পারভার্সন নিয়ে আসছে, বাট ওরা বলতেছে যে আপাতত আপনি এভাবে করেন লিস্ট ইনলাইন, এরপরে বাচ্চাগুলো বলতেছে কি লিস্ট ইনলাইন আইটেম, লিস্ট ইনলাইন, আর এখানে এসে ক্লাস লিস্ট ইনলাইন আইটেম। ওকে, হ্যাঁ, ও আচ্ছা সেটা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একটা লাইন বেশি ওই যে এক্সট্রা এখানে আসছে আর কি, এটা আমরা একটু কেটে দিই। এই, ঠিক আছে, তাহলে দেখেন এগুলো সবগুলো কি একটা লাইনে আগের মতোই কি চলে আসলো আর কি, যে ডিসি ফ্ল্যাক্স দিয়ে করছিলাম ওই জিনিসটাই। ক্লিয়ার? এটা এখানে কোনো কারণ ঝামেলা আছে বুঝতে? সিম্পল। বাট আমরা এটা এইভাবে করি না, আমরা নরমাল ডিসি ফ্ল্যাক্স দিয়ে করে ফেলি, তাহলে এখানে কোড বেশি লিখতে হচ্ছে না আমাদেরকে। আচ্ছা, এরপর ওরা হচ্ছে একটা ইউজ করছে, হলো যে এটা কি বলে ওই যে ডিএল লিস্ট ইউজ করছে। ডিএল লিস্ট আমরা স্কিপ করলাম, এখানে আর তেমন কিছু নাই, এটা ক্লোজ। এই পেজে কারো কোনো কোশ্চেন এগুলো নিয়ে? আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে দেখাই একটু, স্ক্রিনে এখানে আসেন, একটা জিনিস বুঝেন। এই যে একটা H1 কেমন, এটাকে আমি বললাম হচ্ছে কি ডিসপ্লে 6 না 1, কত বলছি? 1। আচ্ছা, এখানে একটা পি আছে, পি এর মধ্যে একটা সিলেক্টর আছে কি H1, রাইট? এটা দেখেন তো H1 এর মধ্যে হয়েছে না? এটা হয়েছে, রাইট? এখন আপনি চাচ্ছেন ধরেন কালারটা চেঞ্জ করবেন অথবা এটা ফন্ট সাইজটা চেঞ্জ করবেন, তাহলে কিভাবে করবেন? এটা বড় কেন হয়েছে? এটা বড় হয়েছে, এখানে H1 নামে একটা কি আছে, ক্লাস আছে, সেই ক্লাসের প্রপার্টিগুলো এখানে আসছে দেখে এটা বড় হয়েছে। আর আপনি চাচ্ছেন এখানে H1 থাকবে, এটা কি চেঞ্জ হবে না, কিন্তু H1 এর উপরেই এই ফন্ট সাইজটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা কিভাবে পসিবল? আমার কোশ্চেন বুঝতে পারছেন আপনারা? বললাম হচ্ছে যে সিএসএস এর ক্লাসটা, সরি বুটস্ট্র্যাপের সিলেক্টরটা এখানে থাকবে, ক্লাসটা থাকবে, এটাতে ফন্ট সাইজ আছে, শুধু এটা কি চেঞ্জ হয়ে যাবে, বা এটার মধ্যে একটা কালার এসে বসবে। আবার আমি এটা কি চেঞ্জও করব না, তাহলে একটা ক্লাস লিখতে হবে, তাহলে একটা আমাদের কি একটা কাস্টম ক্লাস লিখতে হবে, কি নামে, এই নামে লিখতে হবে। যে আমাদের কাস্টম কোডটা, এই কোডটা না আমাদের H1 এখানে লিখেন, এসে ধরেন হচ্ছে বলেন কি
কথাটা হচ্ছে বললেন কি ফন্ট সাইজ 100 পিক্সেল। বড় হয়েছে? আপনি ইন্সপেক্ট করে একটু চলেন, হয় কিনা একটু বুঝে একটু আসেন। আচ্ছা লিখছি তো হয় না, এটা এটা কি? এটা তো ক্লাস ডট, ডট দিছি আমরা। এবার হয়েছে? আচ্ছা আমি একটু হলো যে এখানে আরেকটা কাজ করি, তাহলে তো বুঝতে পারলাম যে কিভাবে কাজটা হচ্ছে। এখন দেখেন এই যে আমরা এখানে হচ্ছে যে এই সিএসএস ফাইলটা যে নিচে দিছি, আমাদের কোশ্চেন করার নেই কেন এটা নিচে দিব। এখন দেখেন একটা সেম সিলেক্টর একটা আমার এখানেও আছে, আবার এটা হলো বুটস্ট্র্যাপের সিলেক্টর, আবার একটা সিলেক্টর সেমটাই আমাদের সিএসএস ফাইলেও আছে। হ্যাঁ, তাহলে কোনটা পাবে? আমরা কিছুদিন আগে দেখছিলাম না এইচটিএমএল কিভাবে কোড রিড করে, লাইন বাই লাইন লাইন বাই লাইন রিড করে। সে প্রথমে রিড করার সময় সে এটা পেল, এটা পাওয়ার পরে তার ব্রেনের মধ্যে একটা H1 আছে, ডট H1 আছে, সেখানে সে একটা ফন্ট সাইজ পেলো, সেটা নরমালি এখানে দিয়ে দিচ্ছে। কিন্তু একটু পরে যখন আবার সে এটা পড়তেছে, এখানে সে আরেকটা ডট H1 পেলো, সেখানে কি প্রপার্টি সেম আছে কিন্তু ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভ্যালু এখানে কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে বা রিপ্লেস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, যদি হচ্ছে অন্য প্রপার্টি থাকতো তাহলে রিপ্লেসেবল হতো না, তখন আবার এটা কি অ্যাড হয়ে যেত। কথা বোঝা যাচ্ছে? নাইস। আবার এখানে আমি আরেকটা জিনিস করতেছি, একটু প্লিজ খেয়াল করি আমরা। আমার এখানে সবগুলো H1 না, এগুলো চেঞ্জ করে দিই। ধরুন এটা দিলাম S2, এটা S3, এটা H4, এটা H5, এটা S6। তাহলে নর্মাল ঘটনাগুলো ঘটলো। তো H1 শুধু কয়টা আছে? একটা। হ্যাঁ, শুধু একটা আছে। ওকে, একটু স্ক্রিনটা খেয়াল করেন একটু। H1 100 পিক্সেল, ওকে। আর এটা হচ্ছে কি ডিসপ্লে 1, এভাবে বড় আসলে কোনো সমস্যা নেই। আর এখানে একটা জিনিস দেখেন, ডিসপ্লে 1 আর H1 100 পিক্সেল, এটা একটু খেয়াল করেন। স্ক্রিন যখন ছোট বড় হচ্ছে ও কি করতেছে? বড় হচ্ছে। নিচেরটা দেখেন, স্ক্রিন ছোট হচ্ছে, এটা কি ছোট হচ্ছে। আর আমাদের 100 পিক্সেল দেখেন, স্ক্রিন ছোট হলে বড় হলে ওর কিছু যায় আসে? ও বড়ই আছে। তার মানে হচ্ছে কি দেখেন ব্যাপারটা, এই টেক্সট গুলা যেগুলো বুটস্ট্র্যাপ আমাদেরকে দিচ্ছে এগুলো রেসপন্সিভ টেক্সট, আর আমাদেরটা হচ্ছে কি ফিক্সড টেক্সট। আর আপনি যদি কোথাও যদি বড় টেক্সট যদি অ্যাপ্লাই করেন, সেখানে যদি আপনি বুটস্ট্র্যাপের টেক্সটগুলোকে দিতে পারেন, তাহলে টেক্সটটা স্ক্রিন সাইজ অনুযায়ী রেসপন্সিভ করার জন্য আপনাকে এক্সট্রা কিছু কোনো কাজ করতে হবে না। আপনি শুধুমাত্র কি নাক তেল দিয়ে ঘুমাবেন, আর ওই যে স্ক্রিনে যাক ওই স্ক্রিনের সাথে এটা ফিট হয়ে ছোট বড় হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আর আপনি যদি বলেন যে না আপনারটা করবেন না, তাহলে এটা এইভাবে লিখে পরে নাকে তেল দেওয়ার সুযোগ নাই, শুধু মিডিয়া করেও করবেন আর ছোট বড় করবেন। ওকে ওকে, আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন। এরপর আমরা একটু আসি হচ্ছে ইমেজে। এটা প্লিজ সবাই স্ক্রিনে আসে একটু সবাই। ইমেজ। আচ্ছা, আমরা সব সময় দেখছি হচ্ছে ইমেজ হচ্ছে কি অবাধ্য, সে কারো কথা শুনে না, খেয়াল আছে? সে হচ্ছে যে একবারে দুনিয়ার বাইরে চলে যায়। এটার সমাধান হচ্ছে যে বুটস্ট্র্যাপ নিয়ে আসছে। আমরা নিজেরা সমাধানটা করতে পারতাম। আমরা কি করতাম? ইমেজকে বলতাম হচ্ছে কি উইড 100%, হাইট 100% বা অটো। এটা করলে কি হতো, ইমেজের যে প্যারেন্ট থাকতো সেই প্যারেন্টের উইডের সাথে সে কি অ্যাডজাস্ট করে বোঝা যেত। হ্যাঁ, এই কাজটাই বুটস্ট্র্যাপ করতেছে একটা সিলেক্টরের মাধ্যমে, তার নাম হচ্ছে ইমেজ ফ্লুইড। ইমেজ ফ্লুইড এটাতে আমরা ইউজ করি যদি বলি হচ্ছে কি দেখেন এটার মধ্যে কি আছে, ম্যাক্স উইড 100% এবং হচ্ছে কি হাইট অটো। ম্যাক্স উইড মানে এটা যে প্যারেন্ট থাকবে সেই প্যারেন্টের সাথে এটা চাইলে কি সর্বোচ্চ বড় হইতে পারবে, আবার এটা চাইলে কি ছোট হইতে পারবে যদি তার সাইজ কি বড় হওয়ার মতো কি ক্যাপাসিটি না থাকে। উইড 100% মানে তাকে অবশ্যই 100% হইতে হবে। আর ম্যাক্স উইড 100% মানে কি সে চাইলে সর্বোচ্চ 100% হইতে পারবে, বাট তার যদি ক্যাপাসিটি না থাকে বড় হওয়ার, সে ছোট হলেও কোনো প্রবলেম নেই। আর হাইটটা বলতেছে কি অটো, তার মানে কি এটার সাথে সে রেশিও মিলে বসবে, তার মানে সেটা কি রেশিওটা ঠিকঠাক থাকবে, কোনো নষ্ট হবে না। হ্যাঁ, আর আমি যদি 100% দিই তাহলে রেশিও নষ্ট হওয়ার চান্স আছে, অনেক সময় এটা কি লম্ব হয়ে যাবে, জিনিসটা চ্যাপ্টার হয়ে যাবে। আমরা একটা ইমেজ নিয়ে আসি, চলেন। আমার এখানে এটা একটা ইমেজ আছে, কোনটা এটা একটা ইমেজ আছে, আমি এটা নিচ্ছি, নিয়ে এখানে আমি এটা রাখলাম। কেমন একটা ইমেজ ফোল্ডার করলাম, এটা রাখলাম। একটু প্লিজ আর একটু এরপরে আপনারা করবেন। হ্যাঁ, আমি ছেড়ে দিব আপনাদের, সমস্যা নেই। তো দেখেন
ব্যানার নাম দিলাম, হ্যাঁ, কোনো প্রবলেম তো নাই। সবার উপরে চলে যায়, মাথার উপরে এসে বললাম হচ্ছে কি এইচআর, জাস্ট ফর লাইন ব্রেক, ইমেজ অ্যাসেটস, ইমেজ ব্যানার। হ্যাঁ, তারা দেখেন সে কি অবস্থায় আছে। বিশাল ইমেজ, মানে বাপ মার কথা শুনতেছে না, আর্মির কথা শুনতেছে না। এবার এখানে এসে ধরেন আপনি যদি বলেন যে ক্লাস ইমেজ ফ্লুইড, এবার দেখেন এটা আপনার উইন্ডোতে চলে আসছে। এখন ইমেজ ফ্লুইডে এটার বডির সমান কেন হলো বলেন তো? কারণ এই যে যা কিছু আছে এদের প্যারেন্ট কে এখন বলেন তো? বডি। বডির নরমালি উইড কতটুক? বিউর যতটুক আছে ততটুকুই, তাহলে এটি বিপরীতের সাথে ফিট হয়ে গেছে, খুব সিম্পল। হ্যাঁ, এবার আসেন আমি ধরেন এখানে একটা ডিপ টিউব নিলাম একটা, এই সেকশনকে বললাম ধরেন হচ্ছে তোমার এগুলো আমরা বুঝবো পরে, বললাম হচ্ছে ধরেন উইথ 50 এমএক্স অটো। ওকে, এটা দেখে কিছু বোঝা যায়, মানে উইথ 50% আর মার্জিন কি অটো, লেফট রাইটে অটো, এক্স মানে লেফট রাইট। এটা এগুলো আমরা আলাদা চ্যাপ্টার আছে, এগুলো আমরা বুঝবো, এগুলো নো প্রবলেম। হ্যাঁ, এটা দেখবেন যে সুন্দর করে যে মাঝখানে এসে প্যারেন্টের মধ্যে গিয়ে বসে গেছে, কোনো প্যারা নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ক্লাস ডিজি ইনফো, এগুলো আমরা বুঝবো আপাতত, এটা নিয়ে অরেট হওয়ার দরকার না, আমরা বুঝবো এগুলো। আসলে হ্যাঁ, সুন্দর। তাহলে ইমেজ রেসপন্সিভ করার জন্য কি ইউজ করবো আমরা? ইমেজ ফ্লুইড। নাইস, ইমেজ হ্যাপ। আমি কিন্তু হ্যাপেন গুলো উল্লেখ করি না আর কি, এটা আপনারা একটু দেখে বুঝে নেবেন যে কোথায় হ্যাপেন, কোথায় ডট, কোথায় স্পেস। দেন এখানে একটা জিনিস আছে যে ইমেজ থাম্বনেল। ওকে, এটা দিলে হচ্ছে থাম্বনেল ইমেজের চারপাশে ওদের মধ্যে এরকম একটা কি সাদা বর্ডার থাকে, সেই সাদা বর্ডারটা কি আসবে। আমি যদি ধরেন এখানে এসে যদি বলি যে ইমেজটার সাথে চাচ্ছি আমি থাম্বনেলটা দিব, তাহলে এখানে দেবেন কি ইমেজ থাম্বনেল, এখানে এসে দেন দেখবেন হচ্ছে এই থাম্বনেলটাই যে একটা সাদা বর্ডার চলে আসছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে, স্টার্ট ফ্লট এন্ড, এটা স্কিপ করেন এটা। এরপর এখানে আসে রাউন্ডেড বলে আরেকটা জিনিস, রাউন্ডেড। এখানে দেখেন আমরা যদি থাম্বনেলটা বাদ দিই, আবার দেখেন চলে গেছে, এখানে সে বললাম হচ্ছে রাউন্ডেড মানে কার্ভ করবে এসে। হ্যাঁ, দেখেন যে তার ওখানে দেখেন একটু করে কি কার্ভ করছে, ক্লিয়ার? এই রাউন্ডেড এর হচ্ছে আলাদা চ্যাপ্টার আছে, সেখানে রাউন্ডেড গুলো আরো অনেকভাবে করা যায়, সেটা আমাদেরকে দেখাবে। এই সিম্পল পিকচার শেষ, ইমেজ শেষ। আর এখানে একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে কি পিকচার ট্যাগ। পিকচার ট্যাগ কি? নরমালি হচ্ছে এই ইমেজটা যদি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডও হতো, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে অ্যাড করতাম। এরপর আপনাকে যদি আমি বলতাম যে মোবাইল ডিভাইসে আপনি একটা ইমেজ দেন, ল্যাপটপ ডিভাইসে আরেকটা ইমেজ দেন, আবার ডেস্কটপ ডিভাইসে আরেকটা ইমেজ দেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে কিভাবে আমরা কাজটা করতাম বলেন তো? মিডিয়া কোয়েরি দিয়ে, রাইট। মিডিয়া কোয়েরির মধ্যে ওই এলিমেন্টের যে ট্যাগ থাকুক, সে ট্যাগ দিয়ে সিলেক্টর যেটা আমরা লিখবো, সেই সিলেক্টর দিয়ে আমরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড মোবাইল ডিভাইসের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতাম, তার ল্যাপটপের জন্য একটা দিতাম, এবং ডেস্কটপের জন্য একটা দিতাম, তাহলে ডেফিনেটলি ডিভাইস চেঞ্জ করলে ওগুলো কি পেয়ে যেত। এবার বলতেছে যে এটা আমরা ব্যাকগ্রাউন্ডে না, আমরা এটা ফ্রন্ট এন্ডে করবো, আমরা এটা কি এখানে করবো। ধরেন এই যে একটা ইমেজ আমরা অ্যাড করলাম, ধরেন এই ইমেজটা ধরেন হচ্ছে যে কি মোবাইল ডিভাইসের জন্য একরকম হবে, আবার কি ল্যাপটপের জন্য একরকম হবে, আবার কি ডেস্কটপের জন্য একরকম হবে। ওটা বুঝতেছেন? এটা এই পিকচার ট্যাগের মাধ্যমে কি সম্ভব। চলেন এটা দেখি, এরপরে এটা আপনারা অ্যাপ্লাই করুন। এখন এটা কিভাবে পসিবল? আমরা হচ্ছে মিডিয়া কোয়েরি ছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি না, একই ঘটনা কিন্তু এখানেও করবে। এখানে এসটিএমএল এর মধ্যে এখন মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে। ওকে, স্ক্রিনশট মিডিয়া কোয়েরি ছাড়া ধরার কি কোনো সুযোগ নেই। চল আমরা একটু ট্রাই করে আসুন একটু। আচ্ছা, এটা কেন করব? এটার কোনো উত্তর আছে আপনার কাছে? এই যে একটা কাজ বললাম, এটা কেন করব এরকম কাজটা? রেসপন্সিবল জন্য আসলে বলতে দেখেন, অনেক সময় হচ্ছে এরকম ইমেজের মধ্যে লেখা থাকে না, ধরেন একটা বড় ইমেজ, হ্যাঁ, ধরেন হচ্ছে যে এখানে বাইটসের ইমেজ যেগুলো আছে, একটা ইমেজ আছে বাইটসের, হ্যাঁ, ধরেন এই ইমেজটা যদি আমি ছোট করি, তাহলে লেখাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কি মানে অনেক বেশি ইয়ে হয়ে যাবে। এটা ছোট হচ্ছে না, আরো ছোট হলে কিন্তু ইমেজ এই লেখাগুলো দেখেন অলরেডি এগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো দেখেন, কিন্তু এটা যদি আমি বড় করি তাহলে এটা অবশ্যই কি রিডেবল হবে। এটা হচ্ছে না? এখানে একটা চিন্তা করেন তো, বড় একটা ইমেজ যদি ছোট ডিভাইসে যায়, তো এটার মধ্যে যদি কোনো টেক্সট থাকে তাহলে এটা কিন্তু আসলে রিডেবল থাকবে না, এটা একটা প্রবলেম।
এই প্রবলেম থেকে দূর করার জন্য অ্যাকচুয়ালি ওই বিভিন্ন ডিভাইসে ইমেজগুলো আমরা চেঞ্জ করে থাকি। হ্যাঁ, মানে একটা ইমেজ আমি ইউজ করলাম ফ্রন্ট এন্ড থেকে, সেটা ছোট স্ক্রিনের জন্য যদি আমি ইমেজটা বানাই তাহলে সেটার মধ্যে যদি কোনো টেক্সট থাকে অবশ্যই এটা রিডেবিলিটি থাকবে, বিকজ আমি ছোট স্ক্রিনের জন্য তো বানাচ্ছি ইমেজটা, তাই না? তো এই জন্য মাল্টিপল ডিভাইসের জন্য ইমেজগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো এই ফিচার ট্যাগ দিয়ে। এটা বেশি একটা ইউজ আপনি হয়তো করবেন না কখনো, তারপরে এটা শিখে রাখেন। আমরা একটু হচ্ছে মিডিয়া দেখে এখানে আসেন। ফিচার ট্যাগ, ফিচার ট্যাগ, হ্যাঁ এটা এসটিএমএল ছিল, আমরা পাই না এটা। এটা মনে হয় যে অ্যাডভান্সে কোথায় রাখছে এগুলো, এসটিএমএল আলাদা চ্যাপ্টার আছে এগুলো কোন একটা। আচ্ছা দেখেন, একটু প্লিজ স্ক্রিনে খেয়াল করেন। দেখা যায় কোড, ফিচার ট্যাগ শুরু হলো, ফিচার ট্যাগ কি শেষ হলো। হ্যাঁ, এরপরে ইমেজটা ইমেজ দেখেন তো, এটা আমরা যে নর্মাল ইমেজ ইউজ করছি সে নর্মাল ইমেজ না। দেখেন তো এরকম এটুকুর মধ্যে কোনো চেঞ্জ আছে? দেখেন তো কোডটা বুঝেন কিনা আপনারা। ইমেজ ট্যাগ শুরু এসআরসি, লিঙ্ক বলেছে, এরপরে কি স্টাইল অল্টার, এটা মানে কি একটা সিএসএস দিচ্ছে আর কি ওরা। আর এটা কি অল টাইটেল। দেখেন তো এইখানে কোনো নতুন আছে কিনা কিছু, এখানে কিছু যারা আছেন বুঝতেছেন? মুকিত বুঝতেছেন না আপনার দুজন? এটা হলো ইংলিশ সিএসএস করছে এটা, এটা না করলে কোনো প্রবলেম নেই, এটা আমরা করবো না এটা। আর নতুন আসলে কি ফিচার ট্যাগ। এবার আমরা এগুলো একটু বুঝি, একটা বুঝলে হবে। আসলে সোর্স, সোর্স কার জন্য? ইমেজ দেওয়ার জন্য। সোর্স কার জন্য? ইমেজ দেওয়ার জন্য। এবার এখানে সোর্সের ভিতরে প্রথমে বলছে কি দেখেন এসআরসি সেট, মানে সোর্সের সেট বলে দিচ্ছে। এটা মূলত হচ্ছে আমরা যে এখানে এসআরসি বলছি না, এখানে দেখেন তো এটা মানে কি আমরা এখানে সোর্স দিচ্ছি। এখানে একই ব্যাপার, আসলে এটা সোর্স, এটা সোর্স দিবেন। অনলাইন হলে অনলাইন সোর্স, অফলাইন হলে কি অফলাইন সোর্স। আর এসআরসিটাকে যেহেতু এখানে অনেকগুলো আসবে এরকম সোর্স, এই জন্য এটা বলতেছে কি সেট, এসআরসি এর সেট, মানে সোর্সের সেট বলতেছে। আবার এইটা যে মাল্টিপল ডিভাইসে এক একটা ইমেজ পাবে, সে মাল্টিপল ডিভাইসের ঘটনাটা ঘটাচ্ছে হচ্ছে এখানে। মাল্টিপল ডিভাইসের ঘটনা ঘটতেছে কি এই জায়গাটাতে। এখানে এসে বলতেছে কি মিডিয়া, মানে মিডিয়া কোয়েরি, মিন উইথ এত অ্যান্ড ম্যাক্স উইথ এত, শেষ। আর আগে পরে একটা কি দিচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট তো নরমালি দেম সিএস দেওয়া লাগে। আমি একটু করি, আপনার একটু দেখেন তো একটা জিনিসটা। একটু জনগণ একটু বুঝেন প্লিজ। এটা একটু একটু খেয়াল করেন, এটা খুব সহজ। হ্যাঁ, এটা অডিট হওয়ার কিছু না, একটু সহজ জিনিস। পিকচার ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, এখানে কারোতে কোনো ডাউট নেই। এই সেম ইমেজটাই এখানে দিলাম, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। এবার ধরেন আমি এই পিকচারটাকে একটা উইড দিয়ে ছোট করে গেছি, এটা একটা ধরেন আমি একটা উইড দিলাম, ক্লাস উইড ধরেন 75 mx অটো। দেখেন তো এই যে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে শুধু টেকনিকটা চেঞ্জ হওয়া ছাড়া? আমরা একটু এখানে আসি, রিলোড দিই, দেখেন এটা আসলো এখানে। হ্যাঁ, এটা এখানে, এটা এখানে, এখানে আসলো, এটা এখানে কাজ করতেছে না। ওকে, এগুলা সে চিনে না, কাজ করতেছে না, বুঝে না অবস্থা সে কত পাওয়ারফুল। আচ্ছা, না চিনলে কমতে কোনো সমস্যা নেই, এটা থাক ওর মতো করে। আমরা এটা একটা সেকশনের ভিতরে দিয়ে দিই, তাহলে এরিয়াটা ছোট হবে আর কি। এটা বেশি বড় এরিয়া হলে পরে আমাদের বুঝতে সমস্যা হবে। এটাকে আমি নিয়ে এখানে রেখে দিলাম, এখন আমার সে কথা শুনতেছে। আচ্ছা, এবার একটা জিনিস একটু আমরা করি। আচ্ছা, এতটুকু আমাকে বলেন এটা সবাই ক্লিয়ার কিনা? পিকচার ট্যাগ শুরু, পিকচার ট্যাগ শেষ, ভিতরে একটা জাস্ট ইমেজ আনলাম, আর নতুন কোনো কিচ্ছু নাই এখানে। ওরা বলতেছে যে সোর্স ট্যাগ নিয়ে আসেন, এটার কোনো ক্লোজ নাই। তাহলে পিকচারের ভিতরে প্রথমে ডিফল্ট পিকচারটা দিয়ে দিবেন, ট্যাগটা দিয়ে দিবেন। এবার এখানে আসলে উপরের দিকে লিখবেন সোর্স, এস ও ইউ আর সি, সোর্স। এর কোনো কি নাই, ক্লোজিং নাই। এরপরে আমরা নতুন একটা ইমেজের লিঙ্ক দিব, পাথ দিব, এসআরসি সেট এই পাথ। আর ওই ইমেজটা কোথায় আছে? ধরেন ইমেজটা আছে হচ্ছে কি, আমরা ইমেজ নিয়ে আসি আগে, তার দরাদরি দরকার ইমেজটা নিয়ে আসি। ধরেন এইগুলারে নিয়ে যাচ্ছি, ধরেন আপাতত। হ্যাঁ, এটা ধরেন দিলাম হচ্ছে কি বুক, এটার নাম হচ্ছে কি লিফলেট।
ওকে, আচ্ছা ছেড়ে দিব আপনাদের এখানে, বেশি অস্থির হওয়ার কিছু নাই, বসে নাই। ইমেজ থেকে হচ্ছে কি কি আসতেছে এগুলো, ও সোর্স সেটা চিনতেছে না। আচ্ছা SSETS ইমেজ, কি ইমেজ আছে এখানে আমাদের? আচ্ছা প্রথম বুকটা লিফলেটটা দিচ্ছি, প্রথমে ধরেন লিফলেট, এই ধরেন আমি আরেকটা সোর্স নিলাম, এরকম দুইটা সোর্স নিলাম, এটার মধ্যে দিলাম ধরেন হচ্ছে কি বুক, এটুকু পারবো না আমরা দেখতে, এসআরসি সেট, সোর্স সেট। এবার জাস্ট এখানে এসে আপনি বলে দিবেন যে কোন স্ক্রিনে দেখতে যাচ্ছেন, এটা কোন স্ক্রিনে দেখতে যাচ্ছেন। এটার জন্য কি করতে হবে দেখেন, জাস্ট আপনাকে লিখতে হবে কি একটা মিডিয়া অ্যাট্রিবিউট, এই মিডিয়া ইকুয়াল টু ডাবল কোটেশন, শেষ। এবার মিডিয়া করে লেখা শুরু করে দেব। মিডিয়া করে কি এরকম করে লিখি আমরা বলেন তো? দেখেন এই যে মিনিমাম উইথ ম্যাক্স উইথ হবে, আমরা তো ওইখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখি আমরা, তাই না? এখানে সেম ঘটনা ঘটবে, ব্র্যাকেট দিলাম, বললাম হচ্ছে কি মিন উইথ মিন উইথ, লিখলাম হচ্ছে কি ধরেন 0 পিক্সেল, মিনিট 0 পিক্সেল, বাইরে লিখলাম কি ধরেন কি এন্ড ম্যাক্স উইথ দিলাম কি ধরেন 600 পিক্সেল। তার মানে কি হচ্ছে দেখেন, মিডিয়া বা কি ভিউ ফোর্ট যদি আপনার 0 পিক্সেল থেকে 600 পিক্সেল হয়, তাহলে তুমি এই ইমেজটা দেখাবা, কোথায় না দেখাবা, এখানে দেখাবা। তখন এই সোর্সটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই সোর্সটা কি হবে, রিপ্লেস হবে, সোর্সটা রিপ্লেস হবে। হ্যাঁ, আর এখানে আসলাম একটু প্লিজ, আগে দ্বারা না বুঝলে আবার দেখেন, মিডিয়া ইকুয়াল টু ডাবল কোটেশন, প্রথমে লিখবো কি ওই যে ব্র্যাকেট দিয়ে মিন উইথ, ধর লিখলাম হচ্ছে কি 601 পিক্সেল এন্ড ম্যাক্স উইথ ধর হচ্ছে কি 1000 পিক্সেল। তাহলে কি হবে, যখন আপনার মিডিয়া বা ভিউ ফোর্ট 601 থেকে 1000 এর ভিতরে থাকবে, 601 থেকে 1000 এর ভিতরে, তখন হচ্ছে যে এই ইমেজটা না দেখায় এই ইমেজের জায়গায় সোর্সটা চেঞ্জ হয়ে এই ইমেজটা কি চলে আসবে। কার কোনো অসুবিধা এটাতে বুঝতে? প্যাটার্ন বুঝলে কিন্তু সহজ কাজটা। চল আমরা একটু এটা রান করি। এটা কোনটাতে গেলাম, লোকালে না সিরিয়াল? লোকালে করছি। ওটাকে হচ্ছে রান করাচ্ছি, বুটস্ট্র্যাপটা মোজিলাতে রান করালাম। হ্যাঁ, সে অলরেডি রেডি আমাদেরকে বোঝানোর জন্য। এই কন্ট্রোল শিফট এম, দেখেন এটা 600 নিচে আছে না, লিফলেট 600 উপরে যায় বই, আর 1000 উপরে যায় ইমেজ। সিম্পলি দেখেন ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে না ফ্রন্ট এন্ডে, এটা অনেক স্মার্ট একটা কাজ এটা। এটা প্লিজ সবাই এটা একটু করেন, এটা করলে আজকে ছুটি। এটা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে আমাকে একটু বলবেন, কেউ যে কোনো ডাউট থাকলে আমি বুঝিয়ে দিব। আবার 2-3টে ইমেজ নেন, মিডিয়া করে তো আপনারা পারেন, আবার লিখছেন দিয়ে একবার একটু করেন প্লিজ। আর কেউ না বুঝলে পাঁচজন একটা হেল্প করেন, সবাই একটু করেন প্লিজ। আচ্ছা আমি একটু ক্লোজ করে দিই ভিডিওটা, কি বলেন? আচ্ছা আমাদের হচ্ছে যে আজকে এই পর্যন্তই টপিক, আমরা কোনো টপিক ধরবো না। কালকে আমরা টেবিল ফিগার এগুলো আমরা কি নিয়ে আলাপ আলোচনা করি। ফিগার অলরেডি হয়ে গেছে, ওর করে ফেলছি ফিগার অলরেডি। আচ্ছা আপনারা কি করবেন আজকে থেকে রিকোয়েস্ট সবার প্রতি, প্লিজ অবশ্যই প্র্যাকটিস করবেন। আজকে যে আপনারা আমরা বুটস্ট্র্যাপের যেগুলো বুঝলাম যে কনফিগার করবেন অনলাইন দিয়ে, সিডিএন এর মাধ্যমে, অফলাইন দিয়ে, এরপরে যে টেস্টগুলা মানে ক্লাসগুলো আমরা দেখলাম বা শিখলাম, আপনারা আপনাদের মতো করে এগুলা যে কোনো টেক্সট লিখে অ্যাপ্লাই করে করে দেখবেন, সবাই করবেন প্লিজ। আর করে আমাকে একটু হচ্ছে যে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেখাবেন সবাই। আজকে ক্লাসে যতদিন আছে আমি সবার দেখতে চাই, সবার। ঠিক আছে সবাই? ওকে ইনশাল্লাহ। তো আজকের মতো আমি ভিডিওটা ক্লোজ করলাম। হ্যাঁ।